সিটির কোশ্চেন টোশ্চেন পরে চাইলে পাওয়া যাবে না। আমি এখন যতটুকু বলতেছি এটা এর মধ্যে থেকে যতটুকু তুমি লিখে নিতে পারো। আর সলভ দেখলে তো বুঝবাই আসলে কোশ্চেনটা কেমন ছিল এবং হচ্ছে কিভাবে কাজটা করতে হইতে এটা বুঝবা। সো আজকে মানে অনলাইন ক্লাসের মধ্যে যতটুকু তুমি নোট ডাউন করে নিতে পারো ওইটাই হচ্ছে ইয়ে। আর এছাড়া ডকুমেন্টস দেওয়া হবে না পরে, ঠিক আছে? আচ্ছা, ফাইন তাইলে। আহ, কেউ একজন আমাকে রেকর্ড করতে বলতেছে এখানে, আমার ইয়েতে ড্রাইভ এনাফ স্পেস নাই। এটা তোমরা যে কেউ রেকর্ড করতে পারো। তোমরা যদি রেকর্ড করতে চাও সেটা করতে পারো, বাট আমার কাছে এনাফ স্পেস নাই, আমি করতে পারতেছি না। ফাইন। একটু আমাকে টাইম দিবা, 1 মিনিট, আমি জাস্ট জিনিসটা রেডি করে নিই। আচ্ছা, আমি প্রথমে তোমাদের ইয়াগুলা থিওরি কোশ্চেন গুলা বলি, হ্যাঁ? একটা একটা করে আমি শুরু করি। আগে থিওরি কোশ্চেন গুলা দেখাই, পরে ম্যাথ দেখাই। এটা একটু চাপাই দিয়ে দেবো, চাপাই দিই, ময়লা আছে, গুড়া গুড়া আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে প্রথমে শুরু করি। আমাদের 3 নাম্বার চ্যাপ্টার থেকে, অর্থাৎ আনএমপ্লয়মেন্টের চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন ছিল। যেরকম প্রশ্ন ছিল যে ব্রিফলি এক্সপ্লেইন দ্য ডিসকারেজড ওয়ার্কার এফেক্ট। ঠিক আছে? ডিসকারেজড ওয়ার্কার ইফেক্টটা কি এটা তোমরা নিশ্চয়ই জানো। অনেকে খুব সুন্দর করে ব্যাখ্যা করছে, অনেকেরটা প্রপারলি হয় নাই। তো ডিসকারেজড ওয়ার্কার ইফেক্ট যদি ব্যাখ্যা করতে বলে, প্রথমে তুমি ডিসকারেজড ওয়ার্কার জিনিসটা কি এটা বলবা। যে যখন আনএমপ্লয়েড ওয়ার্কারদের মধ্যে কিছু সংখ্যক লোক আহ, হতাশ হয়ে কাজ ছেড়ে দেয়, এরা হচ্ছে ডিসকারেজ ওয়ার্কার। সো এদের কারণে যেটা হয়, এরা যেহেতু কাজ খোঁজা বন্ধ করে দিছে, এরা আনএমপ্লয়েড এবং হচ্ছে লেবার ফোর্স দুইটা জায়গা থেকে বাদ পড়বে। তো দুইটা জায়গা থেকে বাদ পড়লে তোমার ক্যালকুলেশন যেটা হবে, আনএমপ্লয়মেন্ট রেটের ক্যালকুলেশন, নাম্বার অফ আনএমপ্লয়েড বাই লেবার ফোর্স, এই দুইটা ক্যালকুলেশনের উপর নিচ থেকে বাদ চলে গেলে আনএমপ্লয়মেন্ট রেটটা কমে আসে। তো আনএমপ্লয়মেন্ট রেটটা কমে আসলে তখন হচ্ছে তোমার আহ, এটা আনএমপ্লয়মেন্ট রেটটাকে কম দেখাচ্ছে, যদিও আসলে মানে রিয়েল সিনারিওতে লেবার ফোর্স থেকে লোক কমে গেছে, বাট এটা দেখাচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট কম। এই ইফেক্টটা কি বলে? ডিসকারেজ ওয়ার্কার ইফেক্ট। আচ্ছা, কমেন্ট করছো কেউ একজন, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার এখনো শুরু করি নাই, ঠিক আছে? আমি মুখে মুখে থিওরি কোশ্চেন গুলো বলতেছি, ঠিক আছে? থিওরি কোশ্চেন গুলো বলতেছি, এগুলো সব আমার কাছে লেখা নাই। আমি আগেই বলছি যে আমি একটা হসপিটালে আছি, ইমার্জেন্সি কাজে ব্যস্ত আছি, এর মধ্যে থেকে কোশ্চেন নিতে হচ্ছে। সো আমি যেগুলো থিওরি কোশ্চেন এগুলো মুখে মুখে আগে বলতেছি, হ্যাঁ? 10 মিনিট লাগবে আমার সবগুলো থিওরি কোশ্চেন বলতে। এগুলো যা বলতেছি এগুলো শুনে নাও, ঠিক আছে? ওইভাবে করে অ্যান্সার করার চেষ্টা করো। ম্যাথ গুলা যেগুলো করা আছে এগুলোর ছবি আমি দেখাবো, ম্যাথ ছবিগুলো একটু পরে দেখাচ্ছি। আপাতত থিওরি কোশ্চেন গুলো শুনে নাও, ঠিক আছে? ডিসকারেজ ওয়ার্কার ইফেক্টের কথা বলছি। এরপরে হচ্ছে তোমার প্রশ্ন ছিল যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি এটা তোমরা স্লাইডের মধ্যেই দেখছো। যে পপুলেশনের মধ্যে ইউথ এইজের পপুলেশনের সংখ্যা যদি বেশি হয়, হ্যাঁ, দ্য নাম্বার অফ ইউথ এজ ইন দ্য টোটাল ওয়ার্কিং এজ পপুলেশন, তখন যেটা হবে একটা ইকোনমির জন্য বুস্ট হওয়ার একটা চান্স চলে আসবে। অর্থাৎ ইকোনমিক বুস্টের বা প্রোডাকশন ইনক্রিজ করার যে চান্সটা তৈরি হয়, এটাই হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এইটুকু ব্যাখ্যা করলেই এনাফ। সো কাছাকাছি যারা ব্যাখ্যা করছো তাদেরকে আমি পুরো মার্কসটাই দিছি, মোটামুটি হইলেও কিছু মার্কস দিয়েছি। একেবারে যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে মার্কস দেওয়া সম্ভব হয় না, বাট মোটামুটি কাছাধারে গেলেও আমি মার্কসটা দেওয়ার চেষ্টা করছি। এছাড়া আরো প্রশ্ন ছিল যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কেন হয়, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কেন হয়। এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই জানো। স্ট্রাকচারাল ফ্রিকশনালের কজ গুলো একেবারে স্লাইডে সরাসরি দেওয়া আছে, এটা আমি আর বলতেছি না। এরপরে বলতেছে যে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট কি, এই প্রশ্ন ছিল সিটিতে। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কি, এই প্রশ্ন ছিল। ইকোনমিক রিসেশন কি, প্রশ্ন ছিল। হ্যাঁ। সো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে একটা ইকোনমির আপ ডাউনের কারণে, অর্থাৎ প্রোডাকশন ইনক্রিজ করার কারণে যদি বেটার হয়, তোমার মানুষ বেশি কাজ পায়, সেক্ষেত্রে হচ্ছে তোমার আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে না আপনাকে?
সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কম। স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, এখন শুনতে পাচ্ছ আমাকে? জি হ্যালো। জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি যে মোবাইল ডেটা দিয়ে হচ্ছে তোমার ক্লাস নিতেছি, তো কল আসলে এই আবার মিটিং থেকে এক্সিট হয়ে যায়। তো মাঝে মধ্যে এরকম ডিসরাপশন হইতে পারে। আবার মানে হসপিটালে বসে আছি, একটু মাথায় রেখো। ডিসরাপশন হলে সমস্যা নাই, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমি আবার ফেরত আসবো। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, আনএমপ্লয়মেন্টের যে প্রশ্নগুলো ছিল এর মধ্যে আরেকটা ছিল যে তোমার শর্ট রান ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন এন্ড আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। আর সরাসরি একটা মানে এই প্রশ্নটার মানে হচ্ছে যে ফিলিপস কার্ভকে ব্যাখ্যা করো। ব্রিফলি এক্সপ্লেইন দ্য শর্ট রান ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন আনএমপ্লয়মেন্ট। এটা তোমার স্লাইডেও আছে, ঠিক আছে। ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে একটা রিলেশন আছে যে ইনফ্লেশন যদি ইনক্রিজ করে সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট কমতে থাকে, বিকজ অফ প্রাইস ইনক্রিজ করলে প্রডিউসাররা তোমার প্রফিট নিতে চায়, প্রফিট নেওয়ার জন্য তারা প্রোডাকশন বাড়াইতে চায়, প্রোডাকশন বাড়াইতে হইলে বেশি ওয়ার্কার লাগে। So, সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্টটা ফল করে। অনেকে এটা উল্টা এক্সপ্লেন করছো, অনেকে বলতেছে যে আনএমপ্লয়মেন্ট যদি যদি হচ্ছে কমে যায় তাহলে ইনফ্লেশন বাড়ে, এরকম উল্টা কথা অনেকে বলছে, যেটা আসলে কারেক্ট না। সেক্ষেত্রে মার্কসটা আসে নাই। ওকে, এই ছিল চ্যাপ্টার 3 থেকে প্রশ্ন আহ মানে সরি, চ্যাপ্টার 5 থেকে যে 3 নম্বরের প্রশ্ন ছিল, পার্ট বি এর সিটির কথা বলতেছি। আচ্ছা, পার্ট বি এর সিটিতে চ্যাপ্টার 1 থেকে যে সমস্ত থিওরি প্রশ্ন ছিল, যেরকম ইনক্রিজিং অপরচুনিটি কস্ট কেন হয়, কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট কেন হয়, এটা তোমরা জানো। অপরচুনিটি কস্ট ইনক্রিজিং হওয়ার কারণ হচ্ছে রিসোর্স অ্যাডাপ্টেবল না, এইটুকুই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হইলে 1 পাইছো, কাছাকাছি গেলে কিছু পাইছো। আর কনস্ট্যান্ট হওয়ার কারণ কি, যদি রিসোর্স পারফেক্টলি অ্যাডাপ্টেবল হয় সেক্ষেত্রে। তারপরে প্রশ্ন ছিল প্রোডাক্টিভ ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট কিভাবে হইতে পারে। প্রোডাক্টিভ ক্যাপাসিটির ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে পিপিএফ এর শিফট, ঠিক আছে। প্রোডাক্টিভ ক্যাপাসিটি ইমপ্রুভ কখন করবে, যদি ল্যান্ড লেবার কি বলে তোমার লেবার ক্যাপিটাল, টেকনোলজি এবং হচ্ছে ন্যাচারাল রিসোর্স এগুলো ইমপ্রুভ করে। ডিক্লাইন করার ক্ষেত্রে উল্টাটা। তারপরে আরেকটা প্রশ্ন ছিল কেন কান্ট্রি স্পেশালাইজ করে, ফুল স্পেশালাইজেশনের মানে কি, ঠিক আছে। স্পেশালাইজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে ট্রেড করা। যদি তুমি ট্রেড করতে চাও সেক্ষেত্রে তুমি স্পেশালাইজ করবা। স্পেশালাইজ করার, সালাম আলাইকুম, এক মিনিট একটু। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, কতটুকু বলেছি আমি একটু বলো তো, লাস্ট কোন জায়গায় বলছিলাম? স্যার স্পেশালাইজেশন কেন করি? ট্রেড করার জন্য। স্পেশালাইজেশন কেন করি, এটার এই প্রশ্নটা ছিল যে কান্ট্রি স্পেশালাইজ করে টু ট্রেড, আর হচ্ছে ফুল স্পেশালাইজেশন মানে হচ্ছে যদি
সমস্ত রিসোর্স একটা প্রোডাক্টের জন্য ইউজ করা হয়। আর পার্শিয়াল স্পেশালাইজেশন হচ্ছে যদি আহ, তোমার কিছু মানে বেশিরভাগ মানে মোস্ট অর্ধেকের বেশি রিসোর্স যদি একটা প্রোডাক্টের জন্য ব্যবহার করে প্রোডাকশন করা হয়, সেক্ষেত্রে পার্শিয়াল স্পেশালাইজেশন হবে। আচ্ছা, এটা ছিল প্রথম চ্যাপ্টার, আমাদের ট্রেডের চ্যাপ্টার থেকে থিওরি প্রশ্ন। আচ্ছা, থিওরি প্রশ্ন আর কি ছিল, আর কি আর কিছু ছিল না। ওকে, এবার আসি ইয়ের থেকে, আমার জিডিপির চ্যাপ্টার থেকে কিছু থিওরি প্রশ্ন ছিল। যেমন ট্রেড ডেফিসিট কজেস আর রাইজ ইন জিডিপি। ঠিক আছে, এই প্রশ্নটা ছিল, যেটা ভেরিফাই করতে বলা হয়েছে, সত্যতা যাচাই করো যে ট্রেড ডেফিসিট বাণিজ্য ঘাটতি হইলে জিডিপিতে একটা রাইজ হয়, অর্থাৎ জিডিপি বাড়ে। ব্যাপারটা আসলে ভুল। বিকজ ট্রেড ডেফিসিট মানে হচ্ছে নেট এক্সপোর্ট নেগেটিভ। এটা তোমার স্লাইডের মধ্যে আছে, দেখবা ট্রেড ডেফিসিট ট্রেড সারপ্লাস। এটা মানে কি? ট্রেড সারপ্লাস হচ্ছে এনএক্স গ্রেটার দেন জিরো। তার মানে হচ্ছে এক্সপোর্ট বেশি ইম্পোর্ট কম। এক্সপোর্ট বেশি ইম্পোর্ট কম যদি হয়, তোমার জিডিপি ইকুয়েশনের মধ্যে বসাও সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। এনএক্স যদি পজিটিভ হয় সেক্ষেত্রে জিডিপি বাড়বে, যদি এনএক্স নেগেটিভ হয় সেক্ষেত্রে জিডিপি কমবে। সো ট্রেড ডেফিসিট আসলে জিডিপি ফল করে। ট্রেড ডেফিসিট হলে এটা, এই অ্যান্সারটা অনেকেই বুঝতে পারে না, অনেকেই ভুল লেখছে, বা এটাকে হচ্ছে ওই যে চ্যাপ্টার 2 এর যে ট্রেড মানে আহ, তোমার দুই কান্ট্রির মধ্যে যে ট্রেডের অঙ্কটা, ওই অঙ্কের সাথে মিলে ফেলছে জিনিসটাকে। এই ট্রেডের প্রশ্নটা ছিল, ট্রেড ডেফিসিটের প্রশ্নটা ছিল একেবারে ওই তোমার জিডিপি চ্যাপ্টার থেকে। নেট এক্সপোর্ট, ট্রেড ডেফিসিট বলতে এখানে বাণিজ্য ঘাটতি। ট্রেড ডেফিসিট মানে নেট এক্সপোর্ট নেগেটিভ, আর ট্রেড সারপ্লাস মানে হচ্ছে নেট এক্সপোর্ট পজিটিভ। সো এই যে ল্যাঙ্গুয়েজ গুলা, এগুলো কিন্তু একটু টার্মিনোলজি গুলা বুঝে পড়তে হবে, ঠিক আছে, যাতে প্রশ্ন এভাবে আসলে করতে পারো। তারপর আরেকটা প্রশ্ন ছিল যে রেমিটেন্স যদি কম হয় তাহলে মানে লেস রেমিটেন্স মিনস লোয়ার জিডিপি। লেস রেমিটেন্স মিনস লোয়ার জিডিপি। অথবা আরেকটা প্রশ্ন ছিল যে মোর রেমিটেন্স মিনস হায়ার জিডিপি। এখন রেমিটেন্স কিন্তু জিডিপির ইকুয়েশনের অংশ না, এটা জিএনপি জি না। ইকুয়েশনের মধ্যে। সো জিডিপি ইকুয়েশনের মধ্যে যেহেতু এটা নাই, রেমিটেন্স বাড়লো কি কমলো এটা দিয়ে জিডিপি চেঞ্জ হয় না। রেমিটেন্স বাড়া কমার মাধ্যমে জিএনপি চেঞ্জ হয়। ঠিক আছে, এটা ছিল, এটা একটা ফলস স্টেটমেন্ট ছিল। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, যে রেমিটেন্সের কারণে জিডিপি ফ্লাকচুয়েট করে না, রাদার জিএনপি ফ্লাকচুয়েট করে। রেমিটেন্স বাড়লে জিএনপি বাড়বে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে আরেকটা স্যার, প্রশ্ন ছিল যে কিভাবে জিডিপির চেয়ে জিএনপি গ্রেটার হইতে পারে। হ্যাঁ, যে জিডিপি কিভাবে বড় হইতে পারে। এখন দেখো, যদি আহ, মানে নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড, মানে যদি এমন হয় যে বিদেশ থেকে টাকা কম আসতেছে বাট ফরেন যে সিটিজেনরা বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে এটার পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে জিএনপির ভ্যালুটা কম হবে, জিডিপির ভ্যালুটা বেশি হবে। ঠিক আছে, আহ এরকম একটা। আচ্ছা, কেউ প্রশ্ন করতে চাচ্ছিলা? জি স্যার। স্যার ট্রেড সারপ্লাস কি বললেন স্যার? একটু আবার একটু রিপিট করলে ভালো হয়। সারপ্লাস হচ্ছে তোমার ওই যে তোমার চ্যাপ্টার 3-তে জিডিপির চ্যাপ্টারের স্লাইডের মধ্যে দেখো, ট্রেড আচ্ছা সারপ্লাস স্যার। ডেফিসিট এটা হচ্ছে নেট এক্সপোর্ট নিয়ে। ঠিক আছে, ট্রেড ব্যালেন্স, ট্রেড ব্যালেন্সের মানে হচ্ছে নেট এক্সপোর্ট। ট্রেড ব্যালেন্সটা যখন পজিটিভ এটাকে বলে ট্রেড সারপ্লাস, লেখা আছে এনএক্স গ্রেটার দেন। ঠিক আছে, তো এনএক্স গ্রেটার দেন জিরো হইলে জিডিপি বাড়ে, ওয়াই এর ইকুয়েশনে এনএক্স আছে। জি স্যার। এনএক্স যদি বেশি হয় তার মানে ওয়াই বাড়বে। ওকে, জি স্যার। সো এগুলো ব্যাপার। আর আর কি ছিল থিওরি প্রশ্ন? আর হচ্ছে যে হাউ ডাজ ডেপ্রিসিয়েশন এফেক্ট টোটাল ক্যাপিটাল স্টক। আপনার ক্যাপিটাল স্টক এবং ডেপ্রিসিয়েশনের দুইটা ইকুয়েশন ছিল, একটু যদি আপনি চ্যাপ্টার 3 এর যে স্লাইডটা আছে ওই স্লাইডের মধ্যে দেখেন, তাহলে হচ্ছে ওই ইয়ে অনুযায়ী, স্লাইড অনুযায়ী দেখবেন যে নেট ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমি একটু, এগুলো তো আমি স্লাইডেই দেখাইতে পারি আপনাদেরকে শো করে, তাইলে তো আপনাদের জন্য সুবিধা হয়। স্লাইড শো করাটাও অনেক ডিফিকাল্ট, আমার পিসি অনেক স্লো। আহ আচ্ছা, ডেপ্রিসিয়েশন এবং ক্যাপিটাল স্টকের যে সম্পর্ক দেখেন, নেট ইনভেস্টমেন্ট হচ্ছে গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। সো ডেপ্রিসিয়েশন যত বড় হবে নেট ইনভেস্টমেন্ট তত ছোট হবে। এখন নেট ইনভেস্টমেন্ট যদি কম হয় সেক্ষেত্রে ক্যাপিটাল স্টক কিন্তু এন্ড অফ দ্য পিরিয়ড ফল করে। মানে যদি নেট ইনভেস্টমেন্ট নেগেটিভ হয়ে যায়, যে ডেপ্রিসিয়েশন বেশি হচ্ছে, আহ, এত বেশি হচ্ছে যে গ্রস ইনভেস্টমেন্টের চাইতেও বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনার নেট ইনভেস্টমেন্ট নেগেটিভ হবে এবং ক্যাপিটাল স্টক এন্ড অফ দ্য পিরিয়ড ফল করবে। এই রিলেশনশিপটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল। আচ্ছা, এইটা আপনারা আই হোপ স্লাইডে দেখে নিতে পারবেন। আমার স্লাইড আসতে অনেক সময় লাগতেছে। আচ্ছা, আমি আর এটাকে স্লাইডে না দেখে আমি সরাসরি ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা পার্ট বিতে
ট্রেডের ম্যাথ এবং জিডিপির ম্যাথ, এই দুই ধরনের ম্যাথ আমরা এখন দেখে ফেলবো। ম্যাথ গুলার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কোশ্চেনটা তো আগে বললে ভালো হতো। কোশ্চেনটা হচ্ছে, কিভাবে দেখাই আসলে আমার জন্য কঠিন। একটু হোল্ড করেন, আমি প্রশ্নটাকে দেখানোর চেষ্টা করতেছি। তো তোমরা কি আমাকে শুনতে পাও? জি স্যার। আচ্ছা, তো হচ্ছে আমি তোমাদেরকে একটু ইয়েটা দেখাই।
এই তিনটা হচ্ছে তোমার বিভিন্ন সিনারিও ছিল, তোমরা একটু এটা কষ্ট করে তুলে নাও ফার্স্টে। হ্যাঁ, এটা একটু তুলে নাও, তাহলে সুবিধা হবে। আমি যে ভিডিওতে দেখাইতেছি, এটা পারলে স্ক্রিনশট নিয়ে রাখো অথবা লিখে রাখো। ঠিক আছে, এখন আমি এই ম্যাথ গুলা একটু বুঝাই দিব। সবাই সবাইকে বলতেছি যে এই এগুলা কোশ্চেন যে ইয়ে ছিল ট্রেডের, একটু দেখো। ঠিক আছে, এই সিচুয়েশন এরকম ছিল। আচ্ছা ফাইন, এটা দেখা হইলে আমি এটা অফ করতেছি, তারপর স্ক্রিন শেয়ার করবো এখন। ওকে, ফার্স্টে ফার্স্টে হচ্ছে আমরা শুরু করি। তাইলে প্রথমে হচ্ছে নেপাল এবং ভুটানের যে সিচুয়েশনটা দেয়া ছিল, টেবিলটা, ওইটা সবাই একটু খেয়াল করো। আচ্ছা, হয়ে গেল আমার স্ক্রিন শেয়ার। আমার স্ক্রিন শেয়ার কি তোমরা দেখতে পাও? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এটা দেখাই। আমি যদি এখন মানে ভালো অবস্থায় থাকতাম মানে সিচুয়েশনে, তাইলে তোমাদেরকে এটা আমি একদম হাতে কলমে করে দেখাইতাম বোর্ডে ইয়ে নিয়ে। বাট যেহেতু সিচুয়েশন নাই, কিছু সিচুয়েশন নাই কি আর করা এখন। আহ এটা আমি একদম ছোট করে দেখাই দিই, তোমরা ম্যাথ নিজেরাই পরে করে নিও আবার। ঠিক আছে, আমি জাস্ট বুঝাই দিই যে তোমাদের ভুলগুলা কোথায় হয়েছে সিটি পরীক্ষাতে, তোমরা কোথায় কোথায় ভুলগুলা করছো, এটা একটু বলে দিলে তোমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, এখানে দেখো, নেপাল ভুটানের যে ম্যাথটা, এখানে ফার্স্টে তোমাকে কি করতে হবে, অপরচুনিটি কস্ট বের করতে হবে। হ্যাঁ, সিচুয়েশন দেয়া আছে যে এটা এটা একটা আউটপুট কোশ্চেন, প্রথমে বুঝাই দিতে চাইতেছে যে এটা টন টার্মসে দেওয়া আছে। ঠিক আছে, যে কত টন উল, কত টন কোল, এটা বলে দিছে। নেপালের উৎপাদন, ভুটানের উৎপাদন বলে দিছে। এবং টেবিল দেখে তুমি কিন্তু বুঝতেছো যে এটা আহ কি কি বলে, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ নাকি কম্পারেটিভ অ্যাডভান্টেজ। ঠিক আছে, দেখা যেতেছে যে উল প্রোডাকশনে নেপালের একটা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে, কোল প্রোডাকশনে আবার এখানেও তোমার নেপালেরই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে, যেহেতু 2600। ঠিক আছে, সো নেপাল দুইটা ক্ষেত্রেই ভুটানের চেয়ে বেটার, এটা আমরা এখানে বুঝতে পারতেছি। আচ্ছা, এখন যখন তুমি হিসাবটা করবা, ফার্স্টে তোমার কি করা লাগবে, অপরচুনিটি কস্ট মেজার করা লাগবে। ওকে, তো অপরচুনিটি কস্ট কিভাবে মেজার করে এটা তোমরা জানো। নেপালের ক্ষেত্রে প্রথমে বের করো যে একটা উলের কস্ট কত। ঠিক আছে, সোজা কথা, 26/38 কেন লিখছি, 2600/3800 হবে। এটা কেন হবে, এটা হচ্ছে তোমার অলরেডি তোমরা জানার কথা। আহ, যদি কেউ না বুঝা থাকো, এই ক্যালকুলেশনটা মানে তোমার ক্লাসমেটদের কারো কাছ থেকে বুঝে নিতে পারো। ভুটানের ক্ষেত্রে অপরচুনিটি কস্টের ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারতেছো। এখন অপরচুনিটি কস্টের ক্ষেত্রে দেখা যেতেছে যে নেপালের ক্ষেত্রে উলের অপরচুনিটি কস্ট 0.68, ভুটানের 1.375। তার মানে নেপালের উলে হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ। আবার কোলের ক্ষেত্রে আহ ভুটানের কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যেহেতু ওর 0.73। তাহলে স্পেশালাইজ নিচে লাইন দেখো, নেপাল এসপি ইন উল। আমি শর্টকাটে সলভ তৈরি করছি, এই জন্য শর্টকাটে লেখা। তোমরা কিন্তু এত সলভ মানে এত শর্টকাটে অঙ্ক করো না। ঠিক আছে, তোমরা একদম ওই যে 2600-র জন্য এতগুলা, সো একটার জন্য এত, এইভাবে করে দেখাই দিও। ঠিক আছে, মানে যতটুকু দেখানো সম্ভব। ঠিক আছে, আর মানে এত মানে শর্টকাট ডাব্লিউসি না লিখে চেষ্টা করো যে একটু পুরোপুরি লিখতে, ভালোভাবে ব্যাখ্যাটা করতে। আমি এখানে তো আমার সুবিধার জন্য ছোট করে লিখে নিছি খাতা দেখার জন্য। So, এখানে নেপাল তাইলে উলে স্পেশালাইজ করতেছে, ভুটান স্পেশালাইজ করতেছে কোলে। এখন তুমি যখন রেঞ্জ বের করবা, দেখো বামের ডানে দুইটা রেঞ্জ দেওয়া আছে, এই দুইটা রেঞ্জের মধ্যে তুমি যে কোনো একটা করবা, তোমার কিন্তু দুইটা রেঞ্জ বের করার কোনো দরকার নাই। ঠিক আছে, তুমি যে কোনো একটা রেঞ্জ বের করলেই এটা অঙ্ক হয়ে যাবে। হয় তুমি এই রেঞ্জটা বের করবা, ঠিক আছে, অথবা তুমি এই রেঞ্জটা বের করবা। এখন এই রেঞ্জটা বের করার পরে তোমার প্রশ্নে, এখন এখন আসি প্রশ্নে কি দেওয়া ছিল, প্রশ্নটাতে আসি। প্রশ্নে দেওয়া ছিল যে যদি 1900 টন উলের জন্য 1100 টন কোল ট্রেড করতে হয়। খেয়াল করো প্রশ্নটা কি ছিল, প্রশ্ন ছিল যদি 1900 টন, এটা লিখে নাও, যদি 1900 টন উলের জন্য 1100 টন কোল ট্রেড করতে হয়, সেক্ষেত্রে ট্রেডটা মিউচুয়ালি বেনিফিশিয়াল হবে কিনা।
1900 উলের জন্য 1100 কোল, 1900 উলের জন্য 1100 কোল, এটা ছিল টার্ম অফ ট্রেড দেয়া ছিল প্রশ্নে। বলে দিছে এই টার্ম অফ ট্রেডে দুই কান্ট্রি লাভ হবে কিনা। এটা কিভাবে চেক করবা? এটা চেক করার জন্য তোমাকে রেঞ্জ গুলাকে মাল্টিপ্লাই করতে হবে। যেমন এই যে মানে এই যে এইটা দেওয়া ছিল 1900 উলের জন্য 1100 কোল, তাই না? তাহলে আমি যখন চেক করব, আমি যদি এই টার্মে কাজ করি, মানে আমার যদি রেঞ্জটা হয় এরকম, তাহলে এই রেঞ্জকে আমি 1900 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? তাহলে আমি 1900 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 1900 দিয়ে মাল্টিপ্লাই করে দেখা যাচ্ছে 1200, 2600 এরকম আসতেছে। আর যদি আমার রেঞ্জটা হয় এরকম, সেক্ষেত্রে আমি 1100 দিয়ে মাল্টিপ্লাই করবো। 1100 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 800, এখানে 1606 এরকম আসতেছে। অনেকে হচ্ছে এই রেঞ্জের ক্যালকুলেশন উল্টাপাল্টা করছো, 375 এই পাশে, বা হচ্ছে এই পাশে এখানে লিখছো 368, আবার এই পাশে লিখছো 46, মানে এইটার এই ভুলের এইটারে নিয়ে আসছো। ঠিক আছে? তো এরকম উল্টাপাল্টা অনেকেই করছে। আচ্ছা, তো এগুলাকে একটু কেয়ারফুলি দেখবা যে এটা কোথা থেকে কোথায় হবে। একটা উলের প্রাইসের রেঞ্জ কি একটু খেয়াল করো, যে উলের কস্ট কত। এই যে একটা উলের কস্ট নেপালে এত, একটা উলের কস্ট ভুটানে এত। ঠিক আছে? তাহলে এটা হইলে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার রেঞ্জের আপার লিমিট, এটা হচ্ছে রেঞ্জের লোয়ার লিমিট। আর কোলের ক্ষেত্রে যখন তুমি করবা, কোলের কস্ট দেখো, এটা হচ্ছে সেই আপার লিমিট, আর এই কোলের কস্টের জন্য এটা হচ্ছে লোয়ার লিমিট। তাহলে এইভাবে করে তোমার রেঞ্জটা কিন্তু চলে আসতেছে। আচ্ছা, এখন মাল্টিপ্লাই করার পরে কি দেখা যায়? আমাকে প্রশ্নে বলছে যে এই টার্মে বেনিফিট দুই কান্ট্রির হবে কিনা 1900 1100। আমি দেখতেছি 1900টা উলের জন্য আমার রেঞ্জের মিনিমাম ভ্যালুটা হচ্ছে 1292, মিনিমাম 1292 হওয়ার কথা। তাহলে মিনিমামের নিচে আছে 1100, 1100 হইলো মিনিমামের নিচে। তাহলে একটা কান্ট্রির লস হয়। ঠিক আছে? আবার এইখানেও যদি আমি আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ মনে হচ্ছে, তাই না? জি স্যার। ওকে ওকে, ফাইন। তাহলে দেখো যেখানে ছিলাম, আহ আমরা বলতেছিলাম এই যে হ্যাঁ রেঞ্জের কথা। তো রেঞ্জ থেকে দেখা যাইতেছে যে এই মানে যে কোনো ভাবেই তুমি হয় এই রেঞ্জটা বের করো, অথবা এই রেঞ্জ বের করো, যে কোনো রেঞ্জ থেকে বুঝতে পারছো যে তুমি রেঞ্জ গুলা মিউচুয়ালি বেনিফিশিয়াল না। সো মিউচুয়ালি বেনিফিশিয়াল না হলে একটা কান্ট্রি লস হয়। তো এখানে রেঞ্জ দেখে বোঝা যায় যে 1900 উল যদি এক্সপোর্ট করতে হয়, যে কান্ট্রি 1900 উল এক্সপোর্ট করতেছে সে বিনিময় হচ্ছে তার যেই লোয়ার লিমিট, ঠিক আছে, তার মিনিমাম পাওয়ার কথা 1292, তার চেয়ে সে কম পাইতেছে। তাইলে নেপালের ক্ষেত্রে লুজার হইতেছে। তখন তারপরে তুমি গ্রাফে দেখাবা। ঠিক আছে? গ্রাফে যদি দেখাও, তখন আমি একটু গ্রাফটা নিচে আনি। গ্রাফটা মনে হয় দেখতে পাইতেছো নিচেই। হ্যাঁ, গ্রাফটা যখন আঁকবা দেখো, আমি এই যে 2600, 3800, 2200, তারপরে তোমার কত 1600, হ্যাঁ 1600 এই রেঞ্জে আঁকা শেষ। এরপরে তুমি ট্রেড করবা কত দিয়ে, তোমাকে যেই টার্মে ট্রেড করতে বলছে ওই টার্মে কিন্তু ট্রেড করতে হবে, অর্থাৎ 1900-র জন্য 1100। তো এই ট্রেড করার পরে দেখা যাইতেছে যে 2600 থেকে যদি তুমি বাদ দাও, ঠিক আছে, 1100 ইয়ে যদি সরি, এখানে 1900 উলের জন্য 2600 করে, তাহলে এখানে হচ্ছে তুমি 1900 যদি বাদ দাও, তাহলে তোমার কাছে 1900 থাকতেছে। আর এদিকে তুমি 1100 পাইতেছো। ঠিক আছে? নেপালের জন্য নেপাল 1900 দিয়ে দিবে, থাকবে 1900, আর এদিকে পাবে 1100। সো ওভারঅল যে পয়েন্টটা, এটা পিপিএফ এর ভিতরে। আবার ভুটান যেটা করতেছে, 1100 দিয়ে দিচ্ছে 2200 থেকে মাইনাস করে, আর জিরো থেকে যোগ করে তোমার 1900 পর্যন্ত আসতেছো। সো ভুটানের এখানে একটা গেইন হইতেছে। সো এই ছিল মোটামুটি অঙ্কটা। এই অঙ্কে অনেকে অনেক ধরনের মিস্টেক করছো, এই মিস্টেক গুলা আশা করি সলভ করে নিবা। প্র্যাকটিস করলেই পারবা ইনশাল্লাহ। যেটা তোমাদের স্লাইডে দেওয়া আছে, যথেষ্ট ম্যাথ আছে, ওগুলো প্র্যাকটিস করলেই যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরের ইয়েটাতে আসি আমরা। এরপরে তোমরা চলে যাও জিন্স, জার্মানি এবং ফ্রান্সের যে ম্যাথটা, হ্যাঁ জার্মানি এবং ফ্রান্সের যে ম্যাথটা, জিন্স এবং পারফিউমস, জিন্স এবং পারফিউমস এর যে ম্যাথটা আছে ওইটাতে চলে যাও।
জিন্স এবং পারফিউমস এর ম্যাথটা কোথায়? আচ্ছা, আবার আমার পিসি স্লো হয়ে গেছে। আচ্ছা, পাইছি। নাকি এটাও তো না। হ্যাঁ, জার্মানি এবং ফ্রান্স পাইছি। আচ্ছা, তোমরা দেখতে পাও? জি জি স্যার। স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখানে যে ম্যাপটা ছিল জার্মানি এবং ফ্রান্সের মধ্যে 176 ঘন্টা হচ্ছে তোমার আওয়ার, এবং 36,000, 12,000, 24,000, 16,000, এটা ছিল কোশ্চেন। এবং এই কোশ্চেনে তোমার কাছে যেটা চাইছে, আমি একটু কোশ্চেনে চাওয়ার জিনিসটা বলে নেই। এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ, এখানে যেটা চাইছে যে এক্সচেঞ্জ রেট যদি 9,000 পারফিউমের জন্য 11,000 পারফিউম হয়। আবারও বলতেছি, এক্সচেঞ্জ রেট যদি 9,000 পার, হ্যাঁ, 9,000 পারফিউমের জন্য 11,000 জিন্স হয়, তাইলে দুইটা কান্ট্রি ট্রেড করবে কিনা, যদি করে তাইলে দুই কান্ট্রি লাভ লস দেখাও। এই ম্যাথটাও একেবারেই সেম, এটা আলাদা করে আমি এর ব্যাখ্যা না করি, এটাও আউটপুট কোশ্চেন। ঠিক আছে, এখানে প্রথমে আমরা অপরচুনিটি কস্ট গুলা বের করছি জার্মানির জন্য, ফ্রান্সের জন্য। এরপরে দেখা গেছে যে এটা হচ্ছে তোমার জিন্সের কস্ট থেকে তুমি যদি রেঞ্জ করো, হয় এটা করবা, অথবা পারফিউমস এর জন্য যে প্রাইস রেঞ্জ এটাও করতে পারো, দুইটার একটা। এরপরে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, তুমি 11,000 এবং 9,000 দিয়ে মাল্টিপ্লাই করবা। তুমি যদি জিন্সের প্রাইস রেঞ্জ বের করো, সেক্ষেত্রে 11,000 দিয়ে মাল্টিপ্লাই করবা। এই মাল্টিপ্লিকেশনে অনেকে ভুল করছে, অনেকে ধরো 10,000 দিয়ে মাল্টিপ্লাই করছে। 10,000 দিয়ে মাল্টিপ্লাই করে বলতেছে যে এই ট্রেডটা মেন্টালি বেনিফিশিয়াল হবে বা হবে না। তো তোমাকে তো আমি 11,000-এর জন্য দেখতে বলছি, আমি কিন্তু স্পেসিফিকলি বলে দিচ্ছি যে তুমি 11,000-এর জন্য 9,000 এই রেটটা বেনিফিশিয়াল কিনা সেটা দেখো, তাই না? সো তোমাকে এক্স্যাক্টলি ওইটাই চেক করতে হবে। যেমন এখানে 9,000, এই 9,000-এর জন্য এটা বেনিফিশিয়াল কিনা সেটা চেক করতে হবে। তো আমরা যেটা চেক করে দেখতেছি যে এক্ষেত্রে 11,000-এর জন্য 9,000, 9,000 হচ্ছে 7,000-এর বেশি, 14,000-এর কম, রেঞ্জের মধ্যে আছে, তার মানে বেনিফিশিয়াল ফর বোথ কান্ট্রিজ। আফটার ট্রেড দুইটা কান্ট্রির বেনিফিট হচ্ছে। আমি এখানে যে শর্টকাটে 24 কে ও 9 কে লিখছি, তোমরা আবার এমনি শর্টকাটে লিখো না। ঠিক আছে? সো ট্রেড করার পরে দেখো 36,000 হচ্ছে। এইখানে এই যে বোল্ড লাইনটা, এই বোল্ড বোল্ড করে এটা দিয়ে দিও, এটা কিন্তু স্পেশালাইজেশন পয়েন্ট। হ্যাঁ, এরকম বোল্ড করার মিনিং হচ্ছে এটা স্পেশালাইজেশন। তোমরা গ্রাফে অনেকে প্রপারলি জিনিসগুলোর মার্কিং করো নাই। সো এইটা দেখাই দিও, তারপরে আফটার ট্রেডের যে ভ্যালুটা এটাও দেখাই দিও। এখানে যে ভ্যালুটা তুমি মাইনাস করে লিখতেছো, এখানে অনেকে ভুল করছো, যোগ বিয়োগে ভুল করছো। যদিও এটা মাইনার ভুল, আমি ওইভাবে ইয়ে করি নাই, কিন্তু যোগ বিয়োগে ভুল হলে অনেক ক্ষেত্রে তুমি যেটা বেনিফিট সেটাকে তুমি লস হিসেবে দেখাই দিবা। সো তখন আবার একটা মেজর মিস্টেক হয়ে যায়, সো এটাতে খেয়াল রাখো। সো এটা গেল তোমার ফ্রান্স এবং জার্মানির ম্যাথ। আচ্ছা, এই দুইটা ম্যাথের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, ম্যাথ বুঝো নাই বা কোনো প্রবলেম থাকলে প্রশ্ন করো। এনি কোশ্চেন? স্যার কার্ভগুলো তো গ্রাফে আঁকা লাগবে না, জাস্ট র্যান্ডম খাতা আঁকলেই হবে। বুঝি নাই কি মানে গ্রাফে? না না না, গ্রাফের কোনো দরকার নাই, গ্রাফের কোনো দরকার নাই। তুমি একদম আমি যেভাবে যে এখানে কলম ছলম দিয়ে আঁকছি না, ওইভাবেই আঁকবা। এখানে তোমার আলাদা গ্রাফ টাফ নিয়ে হিসাব করে টরে এত ভেজাল করার কোনোই দরকার নাই। ঠিক আছে? আচ্ছা ফাইন, এটা গেল আমাদের। আচ্ছা, লাস্টে আরেকটায় চলে আসি, থার্ড যেটা ছিল তুর্কি আর ইজিপ্ট। তুর্কি আর ইজিপ্টের যেই ম্যাথটা এখানে ছিল, এটা ইনপুট কোশ্চেন। তোমাদেরকে আমি যে টেবিলটা একটু আগে দিয়ে দিচ্ছি ছবিতে, খেয়াল করে দেখো, এখানে ওয়ার্কার দেওয়া আছে। ঠিক আছে, ওয়ার্কার দেওয়া আছে, এবং ওয়ার্কার দিয়ে বলতেছে যে এটা, এখানেও আবার তোমার একটা রেঞ্জ দেওয়া ছিল। আমি একটু আবার, কোথায় গেল কোশ্চেনটা? আচ্ছা, এখানে যেটা ছিল কোশ্চেন যে 300 বোটের জন্য 300 ট্রাক বেনিফিশিয়াল হবে কিনা, 300-র জন্য 300। ঠিক আছে, তুর্কি এবং ইজিপ্টের যে ম্যাপটা ছিল, এখানে প্রশ্ন ছিল যে 300-র জন্য 300 যদি ট্রেড করা হয়, এটা বোথ কান্ট্রির জন্য বেনিফিশিয়াল হবে কিনা। আচ্ছা, আমি যেটা করেছি দেখো, আমি এখানে কিন্তু ডাইরেক্ট ইনপুট কোশ্চেন থেকে অপরচুনিটি কস্টের হিসাবটা করছি। ঠিক আছে, একটা ট্রাকের কস্ট কত হবে, ট্রাকের কস্ট আমরা বের করে ফেলছি 7/2।
ঠিক আছে, বোর্ডের কস্ট বের করে ফেলছি 2/7 ইনপুট কোশ্চেন থেকে বের করেছি। তো তুমি চাইলে ইনপুট কোশ্চেন থেকে বের করে ফেলতে পারো, অথবা যদি তুমি আউটপুট করে নিতে চাও, নো প্রবলেম। অনেকেই করছে যে এখান থেকে একটা আউটপুট টেবিল বের করছে, তারপর অপরচুনিটি কস্ট গুলো বের করছে, এবং এখানে রেজাল্ট একই আসার কথা, অ্যাবসলিউটলি সেম রেজাল্ট আসবে। এবং সেম রেজাল্ট আসার পরে তুমি যে রেঞ্জটা বের করবা, এই রেঞ্জের যে ভ্যালুটা এটা হচ্ছে এরকম আসবে, এখানে এটা এতগুলা, এখানে এতগুলা। এরপর আমরা 300 দিয়ে মাল্টিপ্লাই করবো, 300 দিয়ে যদি মাল্টিপ্লাই করো দেখো এরকম আসতেছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কান্ট্রির লস হচ্ছে, এর মধ্যে পড়ে না। তো এখানে যে 300 হচ্ছে লোয়ার লিমিটের চেয়ে কম, আবার এখানে 300 হচ্ছে হায়ার লিমিটের চেয়ে কম। সো এই ক্ষেত্রে সরি, হ্যাঁ, তো 375-এর নিচে চলে যাচ্ছে, অর্থাৎ 300 হচ্ছে 300 এই লোয়ার লিমিটের চেয়ে কম হয়ে যাচ্ছে, এখানে আপার লিমিটের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। আপার লিমিটের বেশি হয়ে গেলে প্রবলেম। সো দুইটা কান্ট্রির মধ্যে একটা কান্ট্রির লস হবে। সো এটা আমরা রেঞ্জটা হিসাব করলেই মোটামুটি বুঝতে পারতেছি ইজিপ্টের লস হবে। তো গ্রাফটা যদি তুমি আঁকো দেখা যাবে ইজিপ্টের পয়েন্টটা এরকম ভিতরে আসবে, তুর্কির পয়েন্টটা বাইরে আসবে। এগুলো হচ্ছে স্পেশালাইজেশন পয়েন্ট, এই হচ্ছে বিষয়। তো এই কোর্স, এটার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এই কোশ্চেনে আরেকটা ভেরিয়েশন ছিল, একটা ইউনিক প্রশ্ন ছিল এখানে, যে প্রশ্নটা ছিল এমন, স্যার এই ক্ষেত্রে রেঞ্জটা দুইটাই উল্লেখ করতে হবে। এই তোমার টেবিলটা দেখো, টেবিলটা দেখলে বুঝবা প্রডিউস করতে পারবে কি, এটা প্রডিউস করতে পারবে কিনা, এরকম একটা প্রশ্ন ছিল। তো প্রডিউস করতে পারবে কিনা এটা কিন্তু ডিপেন্ড করে তোমার নাম্বার অফ রিসোর্সের উপরে। ঠিক আছে, তোমার অ্যাভেলেবল রিসোর্স কতটুকু আছে সেটার উপরে ডিপেন্ড করে যে তুমি উৎপাদন করতে পারবা কিনা। তো এটা হচ্ছে এই যে এই অ্যান্সারটা দেখো, একটু খেয়াল করো। সো তুর্কির কি হয়, মানে একটা ট্রাক উৎপাদন করতে 60টা ওয়ার্কার লাগে। তাহলে তোমার 200 যদি তুমি ট্রাক উৎপাদন করতে চাও, তোমার 1400 ওয়ার্কার লাগবে। একইভাবে তুমি যদি একটা বোট উৎপাদন করতে চাও, তোমার 2টা ওয়ার্কার লাগতেছে। সো একইভাবে তুমি যদি আহ 700 বোট উৎপাদন করতে চাও, তোমার হচ্ছে 7 দুগুণে 1400 ওয়ার্কার লাগতেছে। সো টোটাল যে ওয়ার্কার এটা দেওয়াই ছিল 1400, তাহলে 1400 যদি তুমি যোগ করো তাইলে এটা পসিবল। একইভাবে এই যে ইজিপ্টের জন্য 280টা এবং 350টা পসিবল। এখন যদি প্রশ্ন বলা থাকে যে হচ্ছে এই এটা যদি 200 700 না বলে এটা যদি 300 700 বলতো, তাহলে কিন্তু আর পসিবল হইতো না। কারণ এখানে 300 যদি তুমি ট্রাক উৎপাদন করতে চাও, তাহলে তোমার এখানে 3 সাথে 2100 ওয়ার্কার লেগে যায়, এবং 2100 আর 1400 মিলে কিন্তু তখন 3300, সরি 2100 1400 3500 ওয়ার্কার লাগবে, যেটা তোমার কাছে নাই। ঠিক আছে, তোমার কাছে আছে 2800, তোমার কাছে কিন্তু 3500 ওয়ার্কার নাই, তখন এটা পসিবল হবে না। আচ্ছা, অনেকে একটা মানে অ্যান্সার এইভাবে করছে যে তোমার অপরচুনিটি কস্টের যে ইয়েটা ভ্যালুটা ওইটা দিয়ে করছে, যে আমার তো এত একটা ট্রাকের জন্য 0.7 মানে কত ছিল আমার, ওই যে একটু আগে অপরচুনিটি কস্টটা দেখলাম, পয়েন্ট এত ছেড়ে দিতে হয়। তো এত ছেড়ে দিলে আমার ট্রাক এতগুলো ছেড়ে দিতে হয়, তাহলে এক্ষেত্রে ট্রেড পসিবল। তো তুমি যখন ছেড়ে দেওয়ার হিসাবটা করতেছো, তাহলে তোমার যে ওয়ার্কার থাকতেছে এটা মানে এটা কিন্তু মাইনাস করে পরে দেখাইতে হবে যে এটা পসিবল। ঠিক আছে, অনেকে লাস্টে এসে মাইনাসটা করো নাই, সেক্ষেত্রে ভেজালটা হয়ে গেছে। আচ্ছা, আমি আশা করি এই জিনিসটা পারবা তোমরা। স্যার এটা কি স্যার অপরচুনিটি কস্ট দিয়ে আমরা তাহলে করতে পারবো, ওই যে মাইনাস টাইনাস করে? করতে পারবা মানে, আচ্ছা জিনিসটা কিরকম আমি একটু বইলা দিই, দাঁড়াও এইখানে কই, আচ্ছা হ্যাঁ পাইছি। এই যে দেখো, এখানে আমি বলতেছি যে দেখো একটা ট্রাকের কস্ট হচ্ছে 350 বোট। তাহলে আমি বলছিলাম কত ট্রাক এখানে, মানে প্রশ্ন ছিল যে তুমি আহ 200 ট্রাকের জন্য 700 বোট উৎপাদন করতে পারবা কিনা। তো এখন দেখো, তুমি যদি বলো যে একটা ট্রাকের কস্ট হচ্ছে 350 বোট, তাইলে 200 ট্রাকের কস্ট কত, এটা 200 দিয়ে গুণ করো, তাহলে কত হয়, 700 বোট হয় না? খেয়াল করো, একটা ট্রাকের জি কস্ট স্যার। হচ্ছে 3.5, তাহলে 200 ট্রাকের কস্ট হচ্ছে 700। 7। আমার প্রশ্নে বলা হয়েছে যে তুমি 300 700 উৎপাদন করতে পারবা কিনা। তুমি যে প্রশ্নে অ্যান্সার লিখতেছো, একটা ট্রাকের কস্ট, কস্ট মানে কি, কস্ট মানে ছাইড়া দেওয়া। তুমি একটা ট্রাকের জন্য 3.5 বোট ছাড়ছো, তো তুমি 200 ট্রাকের জন্য 700 বোট ছাড়বা। তো 700 যে ছাড়ছো, ছাড়ার পরে তুমি পারলা কয়টা, করতে পারলা কয়টা, এটা কিন্তু মাইনাস করে দেখাইতে হবে যে আমি করতে পারছি কত, ওইটা দেখাইতে হবে যে তোমার টোটাল যে ক্যাপাবিলিটি ছিল, ওই যে প্রোডাকশনের যে ভ্যালুটা, টোটাল প্রোডাকশন এখানে কত, এই যে আহ, তুর্কির জন্য এখানে কই, তুর্কির জন্য দেখো, তুর্কির যে গ্রাফটা এখানে দেখো 1400 700, তাহলে 1400 হচ্ছে তুমি যদি সব রিসোর্স ইয়াতে দিতা, তাহলে 1400 হইতো। এখন তুমি যেহেতু 200 ট্রাক উৎপাদন করে ফেলতেছো, তোমাকে ছেড়ে দিতে হচ্ছে 700, তাহলে 700 ছেড়ে দিলে থাকে কত, থাকে আবার 700। তাইলে তুমি বলতে পারবা যে এটা পসিবল। এবং 700 700 ভ্যালুটা মিলে গেছে বলে অনেকের অ্যান্সার আমি কারেক্ট ধরে নিচ্ছি।
কিন্তু অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে। তোমাকে কিন্তু লাস্টে মাইনাস করে দেখাইতে হবে যে আমি একটা ট্রাকের জন্য 3.5 ছাড়ছি, তাহলে 200-র জন্য 700 ছাড়ছি, তো ছাড়ার পরে হয়েছে কয়টা ওইটা মাইনাস করে বলতে হবে যে হ্যাঁ এটা মাইনাস করে এতগুলা থাকতেছে, তার মানে করা পসিবল। আমার কথাটা কি বুঝাইতে পারছি আমি? আচ্ছা, আমি যদি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, এরপরে আসো কিছু আমার ইয়ের ম্যাথ ছিল। আহ আচ্ছা স্যার, আপনি যে নাম্বার অফ ওয়ার্কার্স দিয়ে করলেন, নাম্বার অফ ওয়ার্কার্স কি লাস্টে দুইটা যোগ করতে হবে না? হ্যাঁ, অবশ্যই যোগ করতে হবে মোট ওয়ার্কার। দুই ধরনের প্রোডাকশন যোগ করে মোট ওয়ার্কার কত হয় সেটাই তোমাকে দেখাইতে হবে। আচ্ছা, এরপর আসো ট্রেডের ম্যাথে। হ্যাঁ, আমরা দ্রুত আগাইতে হবে, অনেক টাইম চলে যাচ্ছে, আমার পার্টেও বাকি আছে। আহ নেপাল, ইয়া কি বলে, সরি, ওই জিডিপির জন্য কিছু ম্যাথ ছিল। জিডিপির একটা ম্যাথের মধ্যে ছিল যে কারেন্ট ইয়ার প্রোডাকশন, এই যে কারেন্ট ইয়ারের প্রোডাকশন দেওয়া ছিল, এগুলো তো লিখিত ছিল, আমি এখানে শর্টকাটে লিখে নিছি। আচ্ছা, তোমরা এটা দেখলেই বুঝবা। তো প্রশ্ন ছিল যে কারেন্ট 24 সালের প্রোডাকশন 13, 16, 22, তিনটা প্রোডাক্ট ছিল XYZ। XYZ এর প্রোডাকশন হচ্ছে 13, 16, 22, আর প্রাইস দেওয়া ছিল 7, 3.5, 5। আর বেজ ইয়ারের প্রাইস দেওয়া ছিল 4, 6, 4.5। প্রশ্নটা ছিল প্রশ্নটা ছিল হ্যাঁ, হয়ে গেছে। এই আচ্ছা, আমি ক্লাসটা পজ করতেছি, একটু পরে হ্যাঁ রাখি।
হ্যালো, হ্যালো, শুনতে পারো? জি স্যার। আচ্ছা, আই এম সরি, ভেরি সরি, দেরি হয়ে গেল। হসপিটালের খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি আর কি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম অঙ্কটাতে আবার যাই। স্লাইডটা কি আসছে? এখানে আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে তোমার কারেন্ট ইয়ারের প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া ছিল আর বেজ ইয়ারের প্রাইস দেওয়া ছিল। প্রশ্ন ছিল যে ইনফ্লেশন ফ্রম দা বেজ ইয়ার বের করতে হবে, ঠিক আছে? তো বেজ ইয়ার থেকে ইনফ্লেশন বের করতে হলে কি করতে হয়? ইনফ্লেশন ফর্মুলাটা খেয়াল করো, যে তোমার কারেন্ট ইয়ারের ডিফলেটর মাইনাস বেজ ইয়ারের ডিফলেটর। তো এখানে কারেন্ট ইয়ারের ডিফলেটর যেটা, সেটা হচ্ছে এই যে নমিনাল জিডিপি রিয়েল জিডিপি বের করতে হবে। নমিনাল কেমনে বের করতে হয়, রিয়েল কেমনে বের করতে হয় তোমরা জানো, অ্যান্সার আমি দিয়ে দিলাম, তোমরা মিলে দেখো। ডিফলেটর আসতেছে 1.04, আর এখানে ডিফলেটরের ভ্যালু আমরা বেজ ইয়ারে জানি 1 হয়। সো মাইনাস করে দিলে ইনফ্লেশন 4% আসবে, এটা আমরা বুঝলাম। আচ্ছা ফাইন, এর পরের ম্যাথটাতে আমরা যাই। এরপরে আহ আচ্ছা, এখানে একটা ভালো প্রশ্ন ছিল যে তোমার, খেয়াল করো, এখানে প্রশ্নটা এরকম ছিল যে 19 সালকে বেজ ইয়ার ধরে যদি 2023 সালের ডিফলেটর হয় 1.32 এবং 23 সালের ইনফ্লেশন হয় 7%, তাহলে 22 সালের ডিফলেটর কত? ঠিক আছে, খেয়াল করো যে 22 সালের ডিফলেটর কত হবে। এটা হচ্ছে 23-এর ডিফলেটর এবং এটা হচ্ছে 23-এর অ্যানুয়াল ইনফ্লেশন। বলা ছিল যে 19 সাল হচ্ছে বেজ ইয়ার, এই অঙ্কে আসলে বেজ ইয়ারের কোনো কাজ নাই, ঠিক আছে? তো এখানে ইনফ্লেশন অফ 23 অ্যানুয়ালি অ্যানুয়ালি 7% বলা আছে। তোমার ডিফলেটর আগের বছরেরটা বের করতে হবে। এটা খুব ইজি একটা অঙ্ক। এখানে ইনফ্লেশন 23 সালেরটা কি হবে? কারেন্ট 23-এর ডিফলেটর মাইনাস 22-এর ডিফলেটর বাই 22-এর ডিফলেটর, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানুয়াল ইনফ্লেশন। এখন 23-এর ইনফ্লেশনের মান দেওয়া আছে। এখন তুমি এই ডিফলেটরের ভ্যালু বসাই দাও 1.232, আর এখানে ডিফলেটর অফ 22 এটা থাকবে 22 সালেরটা। তো এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে 7%কে তুমি 0.707 নিয়ে আসো, তারপরে একটা যোগ বিয়োগ করো, ভাগ করো, চলে আসতেছে 1.23। জাস্ট একটু ট্রিকি একটা ছোট্ট অঙ্ক। এখানে পার্সেন্টেজ নিয়ে অনেকে ঝামেলা করছো, এই 0.07-এর ভ্যালুকে অনেক 7 লিখছো, ঠিক আছে? 0.7 মানে হচ্ছে 70%। এই 70% করলেও ভ্যালু উল্টাপাল্টা আসবে। তারপরে অনেকে যেটা করছো, এখানে 100 ওই যে গুণ দিতে হয়, এখানে 100 গুণে গুণ দিয়ে আবার অঙ্ক করছো। তো এখানে বিষয়টা হচ্ছে ফর্মুলাতে এখানে আছে ইনটু 100%। 100 আর পার্সেন্ট নিজেই কিন্তু কাটাকাটি হয়ে যায়, পার্সেন্ট মানে 1/100। তাহলে 100 আর পার্সেন্ট কাটাকাটি শেষ, তাহলে ওইখানে আসলে কোনো কাজই নাই। তো এই হচ্ছে অঙ্ক। আর কারো কারো প্রশ্ন এরকম ছিল যে 1.25 আর 8% যদি ভ্যালু হয়, সেক্ষেত্রে অ্যান্সারটা আসে 1.157। এই ছিল প্রশ্ন। আরেকটা ছিল জিডিপির প্রশ্ন এরকম, আহ দেখাই তোমাদেরকে। আরেকটা ছিল এরকম প্রশ্ন যেখানে এরকম একটা প্রশ্ন ছিল যেখানে, এইখানে আবার প্রশ্নটা একটু ঘুরানো। এখানে বলতেছে যে 23-এর ডিফলেটর অর্থাৎ প্রিভিয়াস পুরাতন বছরের ডিফলেটর দেওয়া আছে, এখানে 19 সালকে বেজিয়ার ধরছে। 23-এর ডিফলেটর দেওয়া আছে, 24-এর কারেন্ট ইয়ারের ইনফ্লেশন দেওয়া আছে এবং কারেন্ট ইয়ারের ডিফলেটর বাইর করতে বলছে। এখানে অঙ্কটা একটু ঘুরানো। 24-এর ইনফ্লেশনের ভ্যালু তোমার দেওয়া আছে, বসাইলা। ডিফলেটর 24-এর টা নাই, 23-এর টা আছে, তাহলে 23-এর টা এখানে, এই যে এখানে 1.34, এই উপরে একবার বসবে, নিচে একবার বসবে। অনেকে একটা মানে আজগুবি ভুল করছো, উপরে 1.34 বসায় নিচে 1 বসাইছো, এই অনেকে এই ভুলটা করছো। উপরে 1.34 ঠিক রাখছো, নিচে দিছো 1, ঠিক আছে? অথবা দুই জায়গায় অনেকে 1 দিয়ে দিছো, বেজিয়ারের 1 1 ধরে নিছো। বেজিয়ার এখানে অ্যানুয়াল ইনফ্লেশন, এটা হচ্ছে বার্ষিক ইনফ্লেশন 9% দেওয়া আছে। তো এখানে 23 যে 1.34 এটা বসাইলা, তারপরে আসতেছে তোমার যে ভ্যালুটা, এটা তুমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করো, ফাইনালি আসতেছে 1.4606, ঠিক আছে? একইভাবে যদি এই ভ্যালুটা 1.28 আর এটা 8% হয়, এখানে ভ্যালুটা আসবে 1.3824। আচ্ছা, আই হোপ যে এই অঙ্কগুলো তোমরা সব বুঝে ফেলছো। আমার এই পার্ট বি এর আর কোনো অঙ্ক নাই, সবগুলো অঙ্কই তোমাদেরকে দেখানো শেষ। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, তাহলে আমি পার্ট এ তে শিফট করবো। স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তাড়াতাড়ি বলো, বলে ফেলো বলে ফেলো। জি স্যার। কোশ্চেনটা হলো স্যার, হোয়াট শুড বি দ্য ফ্রেমওয়ার্ক অফ অ্যান ইকোনমিক সিস্টেম দ্যাট ম্যাক্সিমাইজ হিউম্যান ওয়েলফেয়ার? হ্যাঁ হ্যাঁ, এটা মানে কি কি প্রশ্ন, অ্যান্সার কি হবে সেটা জানতে চাও নাকি? জি স্যার, আনসারটা কি হবে, মানে কি হবে বা কিরকম ভাবে লিখবো আর কি? মানে তুমি এখানে প্রশ্নটা সহজ। প্রশ্নটা তোমার বলা হইতেছে যে তোমার কি বলে যে মানব কল্যাণের জন্য একটা ইকোনমিক সিস্টেমের ফ্রেমওয়ার্ক দাও। কোন ইকোনমিক ফ্রেমওয়ার্কে মানব কল্যাণ সবচেয়ে বেশি সুনিশ্চিত হয়, এই প্রশ্ন ছিল। তো এটা তুমি আহ ইয়ে করতেছো। হুম, তোমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে তুমি যে ইকোনমিক সিস্টেম গুলোর নাম শুনছো, এই সিস্টেমের মধ্যে কোন সিস্টেমটা তোমাকে সবচেয়ে ভালো আউটকাম দেয়, তাই না?
এবং ওই সিস্টেম মানে এরকম হইতে পারে যে তুমি 3-4টা সিস্টেম মিলায় লিখতে পারো। হ্যাঁ, যে তোমার এই আমার এই সিস্টেমের এই ফিচার, এই সিস্টেমের এই ফিচার, বা আমি নিজের থেকে এরকম মতামত দিতেছি যে আমাদের ইকোনমিক সিস্টেমের এই জিনিস থাকা উচিত। তো এইভাবে ভাবে যদি আমরা ইকোনমিক সিস্টেমটাকে ডেভেলপ করি, তাহলে এটা মানব কল্যাণ সুনিশ্চিত করে, এটা তুমি এভাবে দিতে পারো। আচ্ছা ফাইন, আমি তোমাদের অন্যান্য চ্যাপ্টারের যে প্রশ্নগুলোতে পরে আসি, আমি আগে পার্টের প্রশ্নগুলো শেষ করি একটু দ্রুত, ঠিক আছে? এখানে পার্ট নাকি এ স্যার তে এটা কি স্যার আমি কি যে কোনো একটা দিব নাকি কয়েকটাও দিতে পারি আর কি? এন ইকোনমিক্স সিস্টেম যেহেতু বলতে। ফ্রেমওয়ার্ক দিতে বলছো, তো ফ্রেমওয়ার্কটা আসলে তোমার একটা মানে এমন একটা মানে এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলবা যেই বৈশিষ্ট্যগুলা তোমার ইকোনমিক সিস্টেমে থাকলে সোসাইটির ওয়েলফেয়ারটা সুনিশ্চিত হয়, মানে এরকম কিছু বৈশিষ্ট্যের কথা জিজ্ঞেস করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তুমি চেষ্টা করবা দেখতে। আচ্ছা, মানে বৈশিষ্ট্যগুলো নির্দিষ্ট একটাতে হ্যাঁ, মানে ফোকাস না করলেও ফ্রেমওয়ার্ক, হবে, নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মানে ইকোনমিক কি? সিস্টেম। ফ্রেমওয়ার্ক হচ্ছে তোমার, হ্যাঁ ফ্রেমওয়ার্ক হচ্ছে যে কোন ধাঁচের মধ্যে তুমি ইকোনমিক সিস্টেমকে রাখলে, মানে ধরো সম্পদের মালিকানা, তারপর হচ্ছে তোমার সম্পদের বিন্যাস, ব্যবসা বাণিজ্য, দাম, মার্কেট, তারপরে তোমার হচ্ছে আর কি কি আছে, গভর্নমেন্ট সিস্টেম, এরকম যা যা আছে, এই ফিচারগুলোর মধ্যে আমার সিস্টেমটা কেমন হইলে সবচেয়ে ভালো হবে, এটা তোমার ব্যাখ্যা করতে বলছে। এখন এটা কোনো একটা সিস্টেমের আদলে তুমি বলতে পারো যে এই সিস্টেমের সবগুলো জিনিস এভাবে থাকলে ভালো হয়, অথবা তুমি বলতে পারো যে 3-4টা সিস্টেমের মিশেল হইলে এভাবে এরকম এরকম বৈশিষ্ট্য থাকলে সেটা বেটার হয়, এভাবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি স্যার একটু, ডাইরেক্ট ইসলামিক ইকোনমি দিয়ে দিই, হ্যাঁ এখানে দিতে যদি পারো, সব দিয়ে দিতে। বলতে পারো, বলতে পারো, যে কেউ যে কোনো ইকোনমিক সিস্টেমকে ডিফেন্ড করতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যে কোনো ইকোনমিক সিস্টেমকে বুঝতে তুমি পারছি। ডিফেন্ড করতে পারো, লজিক্যালি ঠিক হইলে সেটাই ভালো অ্যান্সার হবে। এখানে কারেক্ট অ্যান্সার নাই, ওপেন এন্ডেড কোশ্চেন, তুমি যেভাবে ডিফেন্ড করবা সেটাই। আচ্ছা, আমি একটু পার্টের কোশ্চেনটাতে আসি, তোমরা কি পুরোটা দেখতে পাও? হুম। না না, মিস তো। আচ্ছা আচ্ছা, দেখো পার্টের কোশ্চেনটা আমি একটু মানে ইকুয়েশনটা বলে বলে দিই, তাহলে সুবিধা হবে। আমার কাছে এখন লিখে দেখানোর মতো সময় নাই, আমাকে দ্রুত শেষ করতে হবে। দেখো, ইকুয়েশনটা ছিল এরকম যে একটা মার্কেট ডিমান্ড ইকুয়েশন আছে, পি ইকুয়ালস টু 62 - 2Q। আমি বলে দিই, তোমরা একটু লিখে নাও তাড়াতাড়ি, হ্যাঁ? এখান থেকে দেখে বোঝা যাবে আই হোপ, ঠিক আছে? ইকুয়েশনটা মানে দেওয়া যেরকম ছিল যে একটা মার্কেট ডিমান্ড, হ্যাঁ মার্কেট ডিমান্ড ছিল পি ইকুয়ালস টু 62 - 2Q, আর মার্কেট সাপ্লাই ছিল পি ইকুয়ালস টু 0.5 + 2Q, ঠিক আছে? আর কস্ট ইকুয়েশন, মার্কেট কস্ট ইকুয়েশন, সি ইকুয়ালস টু ছিল, আমি বলি তোমরা লেখো, সি ইকুয়ালস টু ছিল কিউ স্কোয়ার -4Q + 64, কিউ স্কোয়ার, -4Q + 64, এটা ছিল কস্ট ইকুয়েশন। আচ্ছা, সো এই ডিমান্ড, সাপ্লাই এবং কস্ট ইকুয়েশন তোমার কাছে দেওয়া আছে, এবং এটাকে বলছে একটা কম্পিটিটিভ মার্কেট। তো প্রথমে বলছে তোমাকে এখানে ডেড ওয়েট ইয়েটা কত, সরি এটা এটা কোনটা কোশ্চেন, একটু দাঁড়াও। হ্যাঁ, ডেড ওয়েট লস কত, এই ডেড ওয়েট লস তোমাকে বের করতে বলছে। যদি যদি তোমাকে 24 বরাবর একটা প্রাইস সিলিং দেওয়া হয়, পি ইকুয়ালস টু 24 যদি হয়, প্রাইস ফ্লোরিং যদি দেওয়া হয়, তাহলে ডেড ওয়েট লস কত এটা বের করতে বলছে। ডেড ওয়েট লস কত যদি প্রাইস ফ্লোরিং, পিএফ, যেখানে আমি লিখছি প্রাইস ফ্লোরিং যদি 24 হয়, তাহলে তোমার করণীয় কি? প্রথমে দেখো, আমি অনেক শর্টকাট অঙ্ক করছি, অঙ্কটা তোমাকে ডিটেলসে করতে হবে। এখানে আমি প্রথমে ইকুয়েশন দুটাকে ইকুয়াল করে মানে ইকুইলিব্রিয়াম ভ্যালু বের করছি। এখানে এখানে তোমরা অনেকে দেখতে পাইতেছো যে আমি পি এর ভ্যালু দুটাকে ইকুয়াল করে ফেলছি, ঠিক আছে? পি ইকুয়ালস টু যেটা দেওয়া ছিল, এটাকে মেইনলি আসলে ঘুরে করতে হয়, ইকুয়েশনটাকে কিউ এ নিতে হয়, কিউ এ নিয়ে তারপরে কিউ এর ভ্যালু দুইটাকে ইকুয়াল করতে হয়, কারণ ইকুইলিব্রিয়ামের যে সূত্র এটা হচ্ছে কিউডি সমান সমান কিউএস। বাট এইভাবে করলেও আসলে অ্যান্সারটা কারেক্ট আসবে, এই কারণে এইভাবে করা যায়, আমরা এটা অ্যালাউ করি, সমস্যা নাই। এইভাবে যদি তুমি ইকুইলিব্রিয়ামের ভ্যালু বের করো, একই আসার কথা, সো আমরা এইভাবে করলেও অ্যালাউ করি। আমি আমার সহজ মানে শর্টকাটের জন্য এইভাবে করছি। সো কিউ এবং পি এর ভ্যালু, ইকুইলিব্রিয়ামের যে ভ্যালু, এটা কিউ ইকুয়ালস টু 24 আসবে, পি ইকুয়ালস টু 14 আসবে, ঠিক আছে? তো 24 আর 14 আসবে। এবার তুমি ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়েশন এবং ইকুইলিব্রিয়াম প্রাইস কোয়ান্টিটি দিয়ে এই গ্রাফটা আঁকবা, ঠিক আছে? এই গ্রাফটা কিভাবে আঁকতে হয় এটা তোমার দায়িত্ব। তুমি ডিমান্ড ইকুয়েশনে পি ইকুয়ালস টু 0 বসাবা, কিউ ইকুয়ালস টু 0 বসাবা, এখানে এটা 62 আসবে, এখানে 31 আসবে। আর সাপ্লাই ইকুয়েশনে শুধু আমার এই ভ্যালুটা দরকার, এখানে হচ্ছে তুমি পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু 0 বসাইলে এখানে পি ইকুয়ালস টু 2 আসার কথা। সো 2 থেকে এখানে তুমি ইকুইলিব্রিয়াম এটা 24 বরাবর এখানে একটা টান দিবা। সো এই তোমার হয়ে গেল ডিমান্ড সাপ্লাই। এরপরে তুমি ইকুইলিব্রিয়াম লিখলা, এবার হচ্ছে তুমি 24 আসলা। এখান থেকে তোমার দুইটা ভ্যালু দরকার, এখানে এই 24 এর ভ্যালু যদি তুমি ডিমান্ড ইকুয়েশনে বসাও তাহলে পাবা 19,
আর এই 19-এর ভ্যালু যদি সাপ্লাই ইকুয়েশনে বসাও তাহলে পাবা তুমি 11.5। এবার এই যে ত্রিভুজ ক্ষেত্র, এটা হচ্ছে ডেড ওয়েট লস। তাহলে ডেড ওয়েট লসে এই যে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বাইর করছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আসছে 31.25। এটাকে তুমি চাইলে চেঞ্জ অফ টোটাল সারপ্লাস এভাবেও বের করতে পারো। এটা কিন্তু অর, দেখো আমি এখানে অর লিখছি, অঙ্কটা কিন্তু অর লেখা, মানে হয় এভাবে করলে খুবই দ্রুত অঙ্ক শেষ, অথবা চাইলে তুমি এভাবে করতে পারো। অর্থাৎ আগের টোটাল সারপ্লাস কত ছিল, এখন টোটাল সারপ্লাস কত। আগে যেটা ছিল সেটা ছিল তোমার CFE, এই পুরো ত্রিভুজটা আগে টোটাল সারপ্লাস ছিল। এখন টোটাল সারপ্লাস কত হয়েছে, এখন হয়েছে এই ট্রাপিজিয়ামটা। ঠিক আছে, সো ত্রিভুজের সূত্র থেকে এই যে দেখো ট্রাপিজিয়ামের সূত্র মাইনাস করছে, এটা হচ্ছে ত্রিভুজের হাফ ইন্টু ভূমি উচ্চতা, আর এটা হচ্ছে ট্রাপিজিয়ামের সূত্র। এই মাইনাস করে তোমার অ্যান্সার একদম এক্স্যাক্টলি সেম 3.125 এটা আসছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন যেটা ছিল, সেকেন্ড কোশ্চেন তোমাকে বলতেছে যে কতগুলা পাঞ্জাবি একজন কম্পিটিটিভ সেলার সেল করবে, সে কয়টা পাঞ্জাবি সেল করবে। এই কোশ্চেনে অনেকেই ভুল করতেছে। একটা কম্পিটিটিভ সেলার কোন দামে ইয়ে করে, মানে কয়টা কয়টা সেল করে, এটা ডিপেন্ড করে তার প্রফিট ম্যাক্সিমাইজেশন সূত্রের উপরে। প্রফিট ম্যাক্সিমাইজেশন সূত্র কি, পি ইকুয়ালস টু এমসি। আমি এখানে লিখি নাই, এখানে পি ইকুয়ালস টু এমসি এই সূত্রটা আমি বসাইছি। ফার্স্টে এমসি বাইট করছি কস্ট ইকুয়েশন থেকে, কস্ট ইকুয়েশন তোমাকে বলে দেওয়া আছে, তুমি ডিফারেন্সিয়েশন করলেই পাওয়া যাবে 2q-4, এটা হচ্ছে এমসি। পি ইকুয়ালস টু এমসি, এই যে পি ইকুয়ালস টু এমসি যদি তুমি করো তাইলে আসবে 14 মাইনাস 2q, 14 ইকুয়ালস টু 2q-4, কিউ ইকুয়ালস টু 9। তাহলে একজন কম্পিটিটিভ সেলার, একটা সেলার, এখানে খেয়াল রাখো এই যে ডিমান্ড, এই যে সাপ্লাই, এগুলো কিন্তু মার্কেট ডিমান্ড মার্কেট সাপ্লাই। অর্থাৎ এই মার্কেটে মাল্টিপল বায়ার আছে, মাল্টিপল সেলার আছে। এখানের যে কোয়ান্টিটি যে 24, খেয়াল করো এই 24 কিন্তু একটা মার্কেট কোয়ান্টিটি। অর্থাৎ বাজারে সব সেলার মিলে কয়টা সেল করে সেটা এই 24, কিন্তু একজন সেলার কয়টা সেল করে সেটা কিন্তু নয়। এটা হচ্ছে ওই একজন সেলারের প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন, পি ইকুয়ালস টু এমসি, এখান থেকে বের করতে হয়। এরপর আমরা বলতেছি, কোশ্চেন ছিল যে শাটডাউন করবে কি করবে না। শাটডাউন ডিপেন্ডস করে পি, এমসি, এভিসি, এভারেজ ভেরিয়েবল কস্ট এবং পি এর সম্পর্ক। এখানে পি কত, খেয়াল করো পি কিন্তু আমি 24, এখানে 14 দিয়ে অঙ্কটা করছি। 14 কেন, একটা কম্পিটিটিভ সেলার মার্কেট প্রাইসে সেল করে 14 হচ্ছে মার্কেট প্রাইস, এই প্রাইসেই একজন কম্পিটিটিভ সেলার সবসময় সেল করবে। 14 টাকা দামেই সে প্রত্যেকটা পাঞ্জাবি, 9টা পাঞ্জাবি প্রত্যেকটাই সে 14 টাকায় বিক্রি করবে। তাহলে তার প্রাইস সবসময় 14 হবে, ঠিক আছে, মার্কেট প্রাইস। আচ্ছা, তাহলে এখন এই এবিসির ভ্যালুটা বসাও। এবিসির মধ্যে যে কিউটা আসবে, মানে টোটাল কস্টের মধ্যে যে ভ্যারিয়েবল অংশটা, ভ্যারিয়েবল অংশকে তুমি যদি কিউ দিয়ে ভাগ করো তাহলে Q-4 আসতেছে। কেমনে আসে তোমরা বুঝো। এখন এখানে আমি কিউ এর ভ্যালু কত বসাবো, কিউ এর ভ্যালু বসাবো কিন্তু 9, এই 24 বসায় না আবার, কারণ ও 9টা সেল করে, তাহলে ওর এভারেজ ভ্যারিয়েবল কস্ট কত আসতেছে 5। তাহলে 5 হচ্ছে লেস দেন 14 কম, তার মানে সে শাটডাউন করবে না। আচ্ছা, এবার আসো 3 নাম্বার কোশ্চেন। বলছে যে এই সেলারের প্রফিট বাইর করো যদি সে মনোপলি হয়ে যায়। এই ব্যাটা যদি মনোপলি হয়ে যায় তাইলে কিন্তু মার্কেটে একটাই সেলার, এই পুরা ডিমান্ডটা মনোপলি ডিমান্ড। এই যে ডিমান্ড কার্ভ দেখতেছো, এটা কিন্তু আর এখন অনেকগুলা সেলারের ডিমান্ড নাই, এই পুরাটা একজন মনোপলি ডিমান্ড। তাহলে আগে যে প্রাইসটা 14 ছিল মানে কম্পিটিটিভ এর জন্য, এখন কিন্তু প্রাইস 14 না, এখন কিন্তু এই ডিমান্ড কার্ভ অনুযায়ী সেটা ভ্যারি করবে। তাহলে প্রাইসটা আলাদা এবং কোয়ান্টিটিও ডিফারেন্ট। এই 9টা কোয়ান্টিটি একজন মনোপলি সেল করে না, মনোপলি ডিফারেন্ট কোয়ান্টিটি সেল করে। ঠিক আছে, এখন দেখো আমরা দেখতেছি এখানে এই কিভাবে বের করছি। দেখো টোটাল রেভিনিউ, ফার্স্টে আমার সূত্রটা জানা লাগবে। আমার সূত্র হচ্ছে এমআর ইকুয়ালস টু এমসি, যে এমসি এমআর, এই দুইটা থেকে আমি কোয়ান্টিটি বের করতে পারি। ঠিক আছে, তো এই এমআরএমসির সূত্র থেকে হচ্ছে তোমাকে কোয়ান্টিটি বের করতে হবে, সেখান থেকে প্রাইস বের করতে হবে। এখন টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ কেমনে বের করবা। এখন এই যে এখানে পি এর ইকুয়েশন আছে না, পি ইকুয়ালস টু 62 - 2q, দেখো খেয়াল করো এখানে ডিমান্ড ইকুয়েশন দেওয়া আছে 62 - 2q, পি এর ইকুয়েশন, এটাই কিন্তু মনোপলি ডিমান্ড, এটাই প্রাইসের ইকুয়েশন, এখান থেকেই মনোপলি তার প্রাইস নির্ধারণ করে। সুতরাং তুমি পি ইন্টু কিউ যখন করবা, টোটাল রেভিনিউ মানে কি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি, পি কিউ। তাহলে পি হচ্ছে 62 - 2q, আর কিউ মানে তো কিউই। তাহলে টোটাল রেভিনিউর ইকুয়েশন আসতেছে 62 - 2q², এটা। এখন এমআর, মার্জিনাল রেভিনিউ যখন তুমি করবা এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করো, আসতেছে 62 - 4q। ডিফারেন্সিয়েশন অনেকে ভুল করছে। আচ্ছা, এবার এই 62 - 4q এটাকে তোমার ইকুয়াল করতে হবে মার্জিনাল কস্টের সাথে। মার্জিনাল কস্ট অলরেডি বের করা আছে। So, এটা করলে তোমার কিউ এর ভ্যালু আসতেছে 11। আর এই 11 এর ভ্যালুটা যদি তুমি ডিমান্ড ইকুয়েশনে, অর্থাৎ এই যে ডিমান্ড ইকুয়েশন 62 - 2q এর মধ্যে যদি 11 বসাও তাহলে আসতেছে পি ইকুয়ালস টু 40। এরপরে তুমি এটিসি বের করতে পারো কস্ট ইকুয়েশন থেকে, এভারেজ টোটাল কস্ট। এখানে আবার কিউ এর ভ্যালুটা তোমাকে 11 বসাইতে হবে, 12.48। এটা করলে তোমার আসতেছে 299.02। আরেকটা ভাবে তুমি করতে পারো, আরেকটা ভাবে কি, প্রফিটের ইকুয়েশন কি, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ এর ইকুয়েশন কি, টোটাল রেভিনিউ এর ইকুয়েশন এইটা, এই দেখো 62 - 2q²। আর কস্টের ইকুয়েশন বলে দিয়েছিলাম Q² - 4q + 64, কস্টের ইকুয়েশন বসাইছি। তো এটাকে আমি এই যে শর্ট আর একটু ছোট করলাম, ছোট করে পরে কিউ এর মানটা বসাইলাম 11, কিউ এর মান বসাইলে এক্স্যাক্টলি 299, এটা হচ্ছে তোমার মনোপলির প্রফিট।
ওকে, ফাইন। আর লাস্টে 4 নাম্বার যে কোশ্চেনটা ছিল, এখানে প্রশ্নে বলা হইতেছে যদি পাঞ্জাবির প্রোডাকশন কস্ট একটু বাড়ে, স্লাইটলি ইনক্রিজ করে পাঞ্জাবির প্রোডাকশন কস্ট, এবং পাঞ্জাবি বায়ারের সংখ্যা লার্জলি বৃদ্ধি পায়, পাঞ্জাবি বায়ারের সংখ্যা লার্জলি ইনক্রিজ করে, তাহলে কি হবে? তোমাকে মার্কেটে দেখাইতে হবে। তাহলে কিভাবে দেখাবা তুমি? তোমাকে বলছে যে প্রোডাকশন কস্ট বাড়ে, উৎপাদন ব্যয় যদি বাড়ে তাহলে সাপ্লাই কমে, এটা আমরা জানি, এবং এটা বলছে স্লাইটলি কমবে, তাহলে অল্প একটু কমছে। আর তোমাকে বলছে নাম্বার অফ বায়ার লার্জলি বাড়ছে, তার মানে ডিমান্ড কার্ভটা অনেক লম্বা বা অনেক বড় ভাবে শিফট করবে ডান দিকে। তাহলে এটা যদি হয়, তোমার প্রাইস ইনক্রিজ করতেছে, কোয়ান্টিটিও ইনক্রিজ করতেছে। এই হচ্ছে গ্রাফের যে ব্যাখ্যা, এটা ছিল এরকম। ঠিক আছে। এরপর আরেকটা প্রশ্ন ছিল যে ইনভিজিবল হ্যান্ড কি? ইনভিজিবল হ্যান্ড তোমরা জানো, বায়ার এবং সেলারের প্রফিট ম্যাক্সিমাইজিং বিহেভিয়ার, এটাই হচ্ছে ইনভিজিবল। ওকে, ফাইন। এই প্রশ্নটার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলো তাড়াতাড়ি। এনি কোশ্চেন ইন দিস? আচ্ছা, যদি না থাকে আমরা পরেরটাই যাই, আমরা পরের গুলা আর এত সময় দিব না, আর একটু দ্রুত শেষ ইনভিজিবল করবো। পয়েন্টের সংখ্যাটা আরেকবার বলেন তো। ইনভিজিবল হ্যান্ড হচ্ছে বায়ার এবং সেলারের প্রফিট ম্যাক্সিমাইজিং টেন্ডেন্সি, প্রফিট ম্যাক্সিমাইজিং টেন্ডেন্সি অফ বায়ার্স এন্ড সেলার্স হচ্ছে ইনভিজিবল হ্যান্ড। আচ্ছা, এরপরের যে প্রশ্নটা, এখানে দেখো ইকুয়েশন আমি বলি। ইকুয়েশন, ডিমান্ড ইকুয়েশন দেওয়া ছিল পি ইকুয়ালস টু 32 মাইনাস 5.5 কিউ, যেখানে লেখা আছে দেখো, এটা ছিল ডিমান্ড ইকুয়েশন, পি ইকুয়ালস টু 32 মাইনাস 0.5 কিউ, সাপ্লাই ছিল পি ইকুয়ালস টু 0.5 প্লাস 6। আর এরপর আমরা এরপরে প্রশ্নটা যেটা ছিল, যদি চেঞ্জ ইন পিএস, অর্থাৎ প্রডিউসার সারপ্লাসের চেঞ্জটা বের করো। যদি লিগাল ম্যাক্সিমাম হয় 13, লিগাল ম্যাক্সিমাম মানে কি? প্রাইস সিলিং 13 হইলে প্রডিউসার সারপ্লাসের চেঞ্জ বের করো, অর্থাৎ আগের প্রডিউসার সারপ্লাস এবং নতুন প্রডিউসার সারপ্লাসের পার্থক্য বের করতে বলছে। আচ্ছা, এখন তাহলে তুমি এই ডিমান্ড সাপ্লাই ইকুয়েশন থেকে এবং ইকুইলিব্রিয়াম দিয়ে গ্রাফ আঁকলা। গ্রাফ আঁকার পরে তোমার দেখা যাইতেছে যে প্রাইস সিলিংটা এখানে ইকুইলিব্রিয়ামের নিচে আছে, তার মানে এটা বাইন্ডিং। তাহলে বাইন্ডিং সিলিং হইলে এবার তোমাকে দেখতে হবে আগে সারপ্লাস কত ছিল। ইকুইলিব্রিয়ামের সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস কোনটা? এটা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের প্রডিউসার সারপ্লাস। ঠিক আছে। আর ইকুইলিব্রিয়াম, যখন তোমার প্রাইস সিলিং বসানো হইলো, প্রাইস সিলিং করার ফলে প্রডিউসার সারপ্লাসের জায়গাটা কমে এতটুকু হয়ে আসলো, ছোট হয়ে আসছে। তাহলে তুমি যদি চেঞ্জটা হিসাব করো, চেঞ্জটা হিসাব করলে এটা কতটুকু? চিন্তা করো তো, এই চেঞ্জটা হচ্ছে এই যে এই ট্রাপিজিয়ামটা, খেয়াল করো, এই যে এই ট্রাপিজিয়ামটা হচ্ছে এই তোমার চেঞ্জ। এখানে আমি লিখে দিচ্ছি বিসিডিই। বিসিডিই হচ্ছে ট্রাপিজিয়ামটাই কিন্তু কমে গেছে, আগে পুরাটা ত্রিভুজ ছিল, এখন আরেকটা ছোট ত্রিভুজ, তার মানে এই ট্রাপিজিয়ামের অংশটা আমরা হারাই ফেলছি প্রডিউসার সারপ্লাস থেকে। এটার ভ্যালু কত? ট্রাপিজিয়ামের সূত্র বসাও, চলে আসবে 120। আচ্ছা, 13 ভ্যালুটা সাপ্লাইতে বসাইলে 14 আসবে, ওইটা সহ বসাইলে 120। অথবা তুমি আরেকভাবে করতে পারো, তুমি এই ত্রিভুজ দুইটার ভ্যালুকে মাইনাস করতে পারো, এই বড় ত্রিভুজটা এটার ভ্যালু মাইনাস ছোট ত্রিভুজের ভ্যালু, তখন এটা একই জিনিস আসবে, 120। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল যে ক্যান দিস সেলার মেক মোর প্রফিট ইফ হি বিকামস আ মনোপলি দেন বিইং আ কম্পিটিটিভ ফার্ম? যদি এই সেলার কম্পিটিটিভ না হয়ে মনোপলি হয়, তাহলে কি তার প্রফিট বেশি হবে কিনা? তো এই প্রফিট বেশি হবে কিনা বের করতে হলে তোমাকে দুইটা ধরনের ফার্মের জন্যই প্রফিট বের করতে হবে, কম্পিটিটিভের প্রফিট বের করতে হবে, মনোপলিরও প্রফিট বের করতে হবে। সো আবারও একই কাহিনী, তোমাকে পি কস্ট টু এমসি দিয়ে কম্পিটিটিভের কোয়ান্টিটি বের করতে হবে, এবং কম্পিটিটিভ মার্কেটের প্রাইস আমরা জানি এটা হবে 19। মনোপলির জন্য এমআর ইকুয়ালস টু এমসি, এখান থেকে কোয়ান্টিটি বের করতে হবে। এমসির ভ্যালুটা দুই ক্ষেত্রেই সমান, একই ধরনের কস্ট, কস্ট সেম থাকতেছে। আচ্ছা, তো এখানে তোমার পি কস্ট টু এমসি থেকে দেখা যায় কিউ 13, আর কিউ যদি 13 হয়, প্রফিটের ইকুয়েশনে ডাইরেক্ট তুমি যদি 13 বসায় দাও 104 চলে আসে। ঠিক আছে। অথবা তুমি যদি এটিসি বাইর করো, এটিসি তোমার 11 আসবে, এটিসি বসাই দিলে এটিসির যে প্রফিটের ফর্মুলা আছে যে পি মাইনাস এটিসি ইন্টু কিউ, সেক্ষেত্রে আসবে 104, একই ভ্যালু আসবে। আর মানে এটা কিন্তু অর, হ্যাঁ, তোমার এই অর দেওয়া আছে, তার মানে এটা না করলেও চলবে, তুমি এইভাবে করবা অথবা এটিসি দিয়া যে কোনো একভাবে করবা। হুম। আর এরপরে দেখো মনোপলির ক্ষেত্রে যেটা হবে, মনোপলির মার্জিনাল রেভিনিউ কেমনে বাইর করতে হয় আমি আগের ম্যাথেই দেখাইছি। সো এখান থেকে তোমার কিউ আসবে 13। ইন্টারেস্টিংলি এখানেও 13 আসতেছে, এখানেও 13 আসতেছে, এটা কোনো সমস্যা না, মানে থিওরিটিক্যালি কোয়ান্টিটি দুটো ডিফারেন্ট হওয়ার কথা, বাট আমাদের ইকুয়েশন গুলো এমন ভাবে দেওয়া হয়েছে, মানে এটা তো রাফলি জেনারেটেড ইকুয়েশন। ঠিক আছে, এই রাফলি জেনারেটেড ইকুয়েশনের কারণে সামটাইমস কোয়ান্টিটির মানে যেই ডিফারেন্স আসার কথা এটা আসে না, বাট এটা সমস্যা না, তুমি ক্যালকুলেশনে দেখাইতে পারতেছো কিনা, এটা হচ্ছে আসল কথা। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই যে স্যার কোয়ান্টিটি কম বেশি আসলো কেন, কম্পিটিটিভ হচ্ছে তো মনোপলির কোয়ান্টিটি কম হওয়ার কথা, কম্পিটিটিভ কোয়ান্টিটি বেশি হয়, ইটস ইটস ওকে, ইটস নট এ প্রবলেম। আপাতত ইকুয়েশনে যা আছে সেই অনুযায়ী ক্যালকুলেশনে 13 আসছে, তার মানে 13 ঠিক।
তারপরে এইটা যদি তুমি প্রাইস ইকুয়েশনে বসায় দাও, প্রাইস আসতেছে 25.5, এটিসি আসতেছে 11, তুমি যদি বসায় দাও সেটা এই যে এই ইকুয়েশনে 188, আর যদি প্রফিট ইকুয়েশনে ডাইরেক্ট করো টিআর মাইনাস টিসি করো, তাইলে আসতেছে 188.5। তাইলে এই 188 হচ্ছে তোমার মনোপলি প্রফিট, আর কম্পিটিটিভ প্রফিট হচ্ছে 104। তাইলে তোমার পার্থক্য হচ্ছে 84, তার মানে মনোপলি হইলে প্রফিট বেশি হয়, এটা প্রমাণিত। এবার আসি তোমার গ্রাফে। গ্রাফের প্রশ্নটা কি ছিল? এই মার্কেটটা ছিল একটা জ্যাকেটের মার্কেট, ঠিক আছে, মার্কেট অফ জ্যাকেট। প্রশ্ন ছিল জ্যাকেটের একটা সাবস্টিটিউট হুডি, হুডির প্রাইস যদি লার্জলি ফল করে, প্রথম ঘটনা, জ্যাকেট মার্কেট এবং জ্যাকেট মার্কেটের সাবস্টিটিউট, খেয়াল করো, সাবস্টিটিউট হুডি, এইটার প্রাইস লার্জলি ফল করছে, এবং জ্যাকেটের একটা ইনপুট জিপার, জ্যাকেটের জিপার, এইটার প্রাইস অল্প একটু বাড়ছে, তাহলে কি হবে? এখন দেখো, এটা জ্যাকেট মার্কেট, জ্যাকেটের সাবস্টিটিউটের দাম যদি কমে যায়, তাহলে মানুষ ওই সাবস্টিটিউটটাই কিনবে, তাহলে কিন্তু জ্যাকেট কিনবে না, তাহলে জ্যাকেটের ডিমান্ডটা লার্জলি ফল করবে। অন্যদিকে যখন ইনপুটের প্রাইস বাড়তেছে স্লাইটলি, তখন প্রোডাকশন কস্ট বাড়লে সাপ্লাই বাম দিকে শিফট করবে স্লাইটলি, তাহলে স্লাইটলি এভাবে বাম দিকে শিফট, ডিমান্ডও বাম দিকে শিফট, আলটিমেটলি প্রাইসও কমতেছে, কোয়ান্টিটি লার্জলি ফল করতেছে। এটা ছিল। ওকে, এই ম্যাথে কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? এখানে জ্যাকেটের জন্য ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের শিফট দেখাচ্ছে। বুঝি নাই, আবার বলো। তো আমরা তো এখানে যে প্রশ্নটা করছি যে হচ্ছে ওই জ্যাকেটের জন্য জ্যাকেট ডিমান্ড এবং মার্কেট, রাইট, সাপ্লাই আমরা কার্ভের জ্যাকেট মার্কেটের জন্য দেখাচ্ছি, আমরা জ্যাকেট মার্কেটের জন্য গ্রাফটা আঁকছি, তোমাকে সেটাই বলছে যে এই মার্কেটের কি, জ্যাকেট মার্কেটে কি চেঞ্জ আসবে, জ্যাকেট মার্কেটের আচ্ছা। জন্য চেঞ্জটা তোমাকে দেখাতে হবে। হ্যাঁ, ওকে। আর স্যার সিনারিওটা ব্যাখ্যা করছে আমি, সাবস্টিটিউট হুডি দিয়ে। হ্যাঁ, বলে দিছে তোমাকে যে সাবস্টিটিউটের দাম লার্জলি কমছে। এটা আমরা জানি যে সাবস্টিটিউট, কোনো জিনিসের সাবস্টিটিউটের দাম যদি কমে যায়, তাহলে মানুষ ওই মানুষ সাবস্টিটিউটটাই ওটা কিনবে, কিনবে। তাই না? হ্যাঁ ওইটাই হ্যাঁ, কিনবে, তখন তোমার এই জ্যাকেটটা মানুষের বেশি কিনবে না। কিনবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম, জি স্যার। তাহলে তখন ডিমান্ড ফল করতেছে, ফাইন। সো এখন আমি এইভাবে যে শর্টকাটে অনেকগুলো অঙ্ক করছি, ঠিক আছে, তোমরা কিন্তু এত শর্টকাটে করো না, তোমরা একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করো, বা এখানে দুই একটা লাইন লেখার চেষ্টা করো যে আহ, তোমার ইনপুট প্রাইস বাড়ার কারণে সাপ্লাইটা আমরা শিফট করছে, অথবা হচ্ছে তোমার সরি, এই যে হুডি, হুডি প্রাইস লার্জলি কমে গেছে, এটা হচ্ছে কারণ, এইভাবে করে তোমার ব্যাখ্যা করতে হবে। এটা করে দিলে সবচেয়ে, সাপ্লাইটা কি স্যার স্লাইটলি কমছে নাকি? জিপারের প্রাইস স্লাইটলি বাড়ছে, জিপারের প্রাইস, ইনপুট প্রাইস স্লাইটলি বাড়ছে, যার কারণে সাপ্লাই স্লাইটলি বাম দিকে শিফট করছে। বুঝতে বুঝা পারছি গেছে? স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা, এটা তো দেখাইছি চেঞ্জ অফ প্রডিউসার সারপ্লাস। তারপর কোনটা দেখালাম? সারপ্লাসের চেঞ্জ। আচ্ছা, কোনটা দেখাইছি একটু আগে? ডেড ওয়েট লসেরটা, এটা তো দেখাইছি তাই না, ডেড ওয়েট লস বের করারটা, জি স্যার। এটা দেখাইলাম। তারপরে তোমার প্রডিউসার সারপ্লাসের চেঞ্জ, এটা দেখাইলাম তাই না, দুইটা দেখাইছি। আচ্ছা, এর পরেরটা হচ্ছে চেঞ্জ ইন কনজিউমার সারপ্লাস, চেঞ্জ ইন সিএস। চেঞ্জ ইন সিএস, আচ্ছা হ্যাঁ, এইটা, এই অঙ্কটাতে দেখো কোশ্চেন ছিল, যেটা আমি কোশ্চেন গুলা বলে দিই। এখানেও মার্কেট ডিমান্ড ছিল 32 - 0.5 কিউ, সাপ্লাই ছিল 0.5 কিউ প্লাস 6। কস্ট ইকুয়েশন যেটা ছিল আমি বলি, Q² - 7Q+65, Q² - 7Q+65, Q² - 7Q+65, এটা ছিল কস্ট ইকুয়েশন। আচ্ছা, এবার তোমাকে বলতেছে যে কনজিউমার সারপ্লাসের চেঞ্জ বের করো যদি প্রাইস ফ্লোরিং হয় 25-এ অথবা 23-এ, 25 বা 23 দুইটা কোশ্চেন ছিল। সো 23-এ বা 25-এ ঘটনা আসলে একই, এটা ইকুইলিব্রিয়ামের উপরে আছে, তোমার কি বলে, প্রাইস ফ্লোরিং। হ্যাঁ, সো প্রাইস ফ্লোরিং যদি উপরে হয় তাহলে এটা বাইন্ডিং, তাহলে বাইন্ডিং হইলে সেক্ষেত্রে চেঞ্জটা কি হবে? চেঞ্জটা কি হবে দেখো, একই রকমের অঙ্ক আসলে, যদি তোমার এই ইকুইলিব্রিয়ামের সিএস বাই করো তাহলে এই পুরোটা, আর যদি তোমার মাঝখানের
মানে সরি, ফ্লোরিং এর পরের সারপ্লাস বের করো তাহলে এতটুকু। তো মাঝখানে এতটুকু হচ্ছে তোমার লস, এই এতটুকু সিএস হারাই গেল। তো এই চেঞ্জটা বের করছি আমরা দুইভাবে বের করতে পারি, এইভাবে অথবা এইভাবে। 88 আসবে, এটা আগের মতোই, আগের একটা অঙ্ক আমি অলরেডি দেখাইছি। সো আর যদি তোমাকে আমি 25 দিয়ে দিই, 23-এর জায়গায় 25 দিই, 25 দিলে তোমার ভ্যালুটা আসবে 120, এটা তোমরা নিজেরা কইরা দেখো। আর এক্ষেত্রে তোমাকে বলছে যে কম্পিটিটিভ সেলারের প্রফিট বের করো। সো প্রফিট কেমনে বের করতে হয় তোমাকে একটু আগে আমি বুঝাইছি, আপাতত আর বুঝাচ্ছি না। আর শর্ট রানে প্রোডাকশন বন্ধ করবে কিনা, এটারও অ্যান্সার হচ্ছে তোমার শাটডাউন করবে কিনা। শর্ট রান প্রোডাকশন বন্ধ করা মানে শাটডাউন। শাটডাউন করার সূত্র হচ্ছে পিআরএভিসি, এটা চেক করা শেষ। 3 নম্বরের প্রশ্ন ছিল যে ফাইন্ড আউট দ্য প্রাইস অফ এ পাঞ্জাবি ইফ আছে মনোপলি। এখানে সে মনোপলি প্রাইসটা চাইছে। মনোপলি প্রাইস কেমনে বের করতে হবে? প্রাইস বের করার জন্য আগে কোয়ান্টিটি বের করতে হবে, এমআর এবং এমসি। এমআর এমসি ইকুয়াল ধরে তারপরে তোমার কিউ ইকুয়াস টু 13 বের করতে হবে। কিউ ইকুয়াস টু 13 বের করলে 25.5। এটা আগের অঙ্কের সাথে কিছুটা মিল আছে এরকম। এই প্রশ্নে গ্রাফটা একটু ডিফারেন্ট, গ্রাফটা খেয়াল করো। এই গ্রাফে বলছে, এই গ্রাফটার ক্ষেত্রে বলছে যদি, হ্যাঁ, ওই জানতেছি একটু পরে। আচ্ছা, সো এই এই ইয়েটা আমার আমার শেষ প্রায় 10 মিনিট লাগবে। এই গ্রাফটার প্রথমটার ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে বলতেছে যে যদি আহ, দুই গ্রুপের মানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে বায়ার এবং সেলার দুই গ্রুপের পিপলই যদি ফিউচারে হায়ার প্রাইস এক্সপেক্ট করে, তাইলে মার্কেটে কি ঘটবে। বায়াররা এবং সেলাররা হ্যাঁ হ্যাঁ। সবাই মিলে ফিউচারে দাম বাড়বে এটা এক্সপেক্ট করতেছে। আর বায়াররা যদি দাম হুম। বাড়বে এক্সপেক্ট করে, তাহলে কি হয়? তারা এখন বেশি কিনে ফেলতে চায়। এবং সেলাররা কি করে? বসে থাকে, তারা স্টক কমায় দেয়, ফিউচারে বেচবে এই চিন্তা করে সাপ্লাই কমায় দেয়। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? মার্কেটের দাম বাড়তেছে। এবং প্রশ্নে বলা ছিল যে বোথ গ্রুপস এক্সপেকটেশন আর ইকুয়াল। সো বায়ার এবং সেলারের দুজনের এক্সপেকটেশন যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি সেমই থাকবে। আর যদি লোয়ার প্রাইস এক্সপেক্ট করে, এখানে বলতেছে যে বায়ার এবং সেলার দুটা গ্রুপই প্রাইস লোয়ার এক্সপেক্ট করে, সেক্ষেত্রে কি হবে? প্রাইস কমবে। মানে এই যে তোমার সাপ্লাই বেড়ে যাবে, অর্থাৎ যেহেতু ফিউচারে দাম কমবে আশা করতেছে, সেলার এখন বেশি সেল করতে চাবে, তো বায়ার এখন বেশি কিনতে চাইবে না। সেক্ষেত্রে দাম, কোয়ান্টিটি সেম থাকবে কিন্তু দামটা ফল করবে। এই হচ্ছে তোমার গ্রাফ। আচ্ছা ফাইন, এইটা শেষ। লাস্ট যেটা ভ্যারিয়েশন ছিল, লাস্ট ভ্যারিয়েশন কোথায় গেল? ওকে ফাইন, এইটা এইটা একটু ট্রিকি প্রশ্ন ছিল। এই ট্রিকি প্রশ্নটা অনেকেই ভুল করেছো। তো এটা কিভাবে করতে হবে না হবে এটা আমি এখন একটু বুঝাই দেই। এই কোশ্চেনটার মধ্যে ইকুয়েশন ছিল পি ইকুয়ালস টু 64 মাইনাস 2Q। খেয়াল করো, এখানে 4 - 2Q ছিল, আর সাপ্লাই ছিল 0.5Q প্লাস 4। সো কস্ট ইকুয়েশন যেটা ছিল Q² - 2Q প্লাস 32। আবার বলতেছি Q², সি ইকুয়ালস টু Q² - 2Q প্লাস 32, এটা ছিল টোটাল কস্ট ইকুয়েশন। সো এখানে ইকুইলিব্রিয়াম সলভ করে পাওয়া যাচ্ছে 24 এবং 16। প্রশ্নটা ছিল যে টোটাল সারপ্লাস বের করো যখন লিগ্যাল ম্যাক্সিমাম 22। লিগ্যাল ম্যাক্সিমাম মানে সিলিং, লিগ্যাল ম্যাক্সিমাম বা সিলিং 22 দেওয়া আছে, টোটাল সারপ্লাস বের করতে হবে। দেখো, লিগ্যাল ম্যাক্সিমাম যদি 22 হয় অথবা 24 হয়, এটা ইকুইলিব্রিয়াম 16-র উপরে। 16-র উপরে হলে এটা বাইন্ডিং না। বাইন্ডিং যদি না হয়, এই প্রাইস লেভেলটা কাজই করবে না। So এইটা কাজ করবে না, তার মানে হচ্ছে সিচুয়েশন যেখানে ছিল, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে যা ছিল এখানেই চলে আসবে। সো ইকুইলিব্রিয়ামে যদি চলে আসে, তুমি টোটাল সারপ্লাসটা হিসাব করো। ইকুইলিব্রিয়ামে কত? ইকুইলিব্রিয়ামের টোটাল সারপ্লাস হচ্ছে এই পুরা ত্রিভুজটা, এই পুরা ত্রিভুজের ভ্যালু হচ্ছে 720। তুমি যদি আলাদা আলাদা করে ত্রিভুজ ত্রিভুজ দুটো যোগ করো, সেক্ষেত্রেও আসবে 720। এটা কিন্তু করতে পারো, অনেকেই এটা ভুল করছে, ট্রিকি কোশ্চেন। তো এখানে আসতে এটা অনেক হিসাব টিসাব করে দেখা গেছে যে এখান থেকে আরেকটা ভ্যালু বের করছো, এখান থেকে একটা ভ্যালু বের করছো, তারপর দেখাইছো ডেড ওয়েট লস যে এতটুকু হয়েছে। বাট এখানে যেহেতু এটা বাইন্ডিং না, এখানে কোনো ডেড ওয়েট লস হবে না। আর সেকেন্ড থার্ড প্রশ্নটা আগের মতোই, এখানে বলতেছে এক্সট্রা অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে যদি তুমি মনোপলি হিসেবে স্যার ফাংশন বাইন্ডিং করো। না, স্যার বাইন্ডিং না হলে কি আমরা ইকুইলিব্রিয়াম প্রাইসে গিয়ে এই হিসাব করব? ডেফিনেটলি বাইন্ডিং না হইলে এটাকে ভুলে যাবা। এটাকে ভুলে যায়, তোমাকে একটু হিসাব জি। করতে বলছে টোটাল সারপ্লাস কত। টোটাল সারপ্লাস তাহলে তোমার ইকুইলিব্রিয়ামে হুম, যা হয়, ইকুইলিব্রিয়ামে যা হয় সেটাই তোমার হিসাব করতে হবে। ওকে, বুঝতে পারছি স্যার। একইভাবে তোমার যদি ফ্লোরিং নিচে হইতো, ফ্লোরিং যদি 16 নিচে হইতো, এটাও কিন্তু বাইন্ডিং জি হইতো, স্যার। সেক্ষেত্রে তোমার একই জি ধরনের স্যার। টোটাল সারপ্লাস আসতো। ওকে, আবার এই প্রশ্নে যদি তোমাকে বলা হয় চেঞ্জ ইন টোটাল সারপ্লাস, বলো তো চেঞ্জ ইন টোটাল সারপ্লাস কত এই প্রশ্নে? প্রাইস সিলিং জিরো 22 বসানোর পরে টোটাল সারপ্লাসের চেঞ্জ কত হবে? জিরো মানে জিরো, এক্স্যাক্টলি। চেঞ্জ 22 জি বসালে স্যার, কিন্তু আমরা এটা টোটাল কাজ করতে সারপ্লাস পারি। 22, ইকুইলিব্রিয়ামে 22 ছিল, এই সিলিং বসানোর পরেও 720 থাকবে। তার মানে
কোনো চেঞ্জ হবে না, জিরো হবে চেঞ্জ। আচ্ছা, সো ওইটা ট্রিকি কোশ্চেন, ওটা তোমার বুঝতে হবে। আচ্ছা, সো এখানে বলতেছে যে তোমার মনোপলি হইলে প্রফিট এক্সট্রা কত হবে বের করো। তো কম্পিটিটিভ প্রফিট কেমনে বের করতে হয়, মনোপলি কেমনে বের করতে হয় একটু আগে দেখাইছি। এই দুটো মাইনাস করো, মাইনাস করলে ডিফারেন্সটা সম্ভবত কত আসে, 282। লাস্টের গ্রাফটার মধ্যে বলতেছে যে যদি বায়াররা ডিসলাইক করা শুরু করে স্লাইটলি আর নাম্বার অফ সেলার বেড়ে যায়, বায়াররা ডিসলাইক করতেছে, নাম্বার অফ শু সরি বায়াররা ডিসলাইক করতেছে তার কারণে ডিমান্ড কমবে, আর নাম্বার অফ শু সেলার সেলার যদি কমে যায়, এবং সেলারের সংখ্যা যদি বেশি কমে যায় তাহলে সাপ্লাই বেশি কমবে। আর যদি এমন হয় যে বায়ারের ডিসলাইকের পরিমাণটা বেশি তাহলে ডিমান্ড বেশি কমবে। সো এইভাবে করে চেঞ্জ গুলা দেখাইতে হবে। এই ছিল সলিউশন, ফাইন। আচ্ছা, একটু পরে আমি আবার আসতেছি, আমাকে একটু 2 মিনিট টাইম দাও, তোমরা মনে থাকো। আহ, হ্যালো, শুনতে পাচ্ছ? জি হ্যাঁ, তাই। স্যার। আচ্ছা, তাইলে এখন এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে তোমাদের, বলো। না স্যার। যদি সলিউশনের মধ্যে আর কোশ্চেন না থাকে তাহলে আমি এবার একটু ফাইনালের কথা প্রশ্নে যাই। দেখো, ফাইনালের প্রশ্ন নিয়ে প্রথম যে ওয়ার্নিংটা আমি দিয়ে দিব, ওয়ার্নিংটা হচ্ছে ফাইনালের কোশ্চেন মডারেশন হয়, এটা তোমরা জানো। ঠিক আছে, সো পার্ট এর মানে এর টিচার এবং পার্ট বি এর টিচার দুইজন দুইটা ফুল সেট কোশ্চেন সাবমিট করে, এরপরে মডারেশন বোর্ড এটা ঘুরায় ফিরিয়ে নাড়াচাড়া কোশ্চেন সাফল করে এটা বিভিন্ন ভাবে দেয়। সো এতে করে যেটা হয়, একই চ্যাপ্টার থেকে মানে মাল্টিপল কোশ্চেন চলে আসতে পারে, রিপিটেশনও হইতে পারে। ঠিক আছে, এরকম অনেক ধরনের ভেজাল হয়। আবার কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন নাও আসতে পারে, মানে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আছে, ধরো আমি প্রশ্ন করছি কিন্তু এটা নাও আসতে পারে, যেহেতু মডারেশন হবে ঘুরে ফিরাই দিবে। আবার দেখা যাবে যে একটু কম ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমিও করছি, অন্য টিচারও করছে, দুইটারই ঢুকাই দিল কোশ্চেনের মধ্যে, ওই চ্যাপ্টারের ডাবল কোশ্চেন চলে আসছে, এরকম হইতেও পারে। এটা রিস্ক। এটা গত কয়েকটা সেমিস্টার আগে একটু ঘটছে। সো কোনো চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিও না, কোনো চ্যাপ্টারকে কম গুরুত্ব দিও না, এতে ভেজাল হবে। আচ্ছা, এরপর আসি। এরপর আমরা যেভাবে কোশ্চেন করছি, আমরা কোশ্চেন গুলো প্রত্যেকটাকে একটু মিক্স আপ রাখার চেষ্টা করছি, মানে কোনো চ্যাপ্টার থেকে ফুল 12 নম্বরের কোশ্চেন এরকম নাই। 8 বা 10 দেখা যায় একটা চ্যাপ্টারকে বেস করে 8-10 নম্বরের কোশ্চেন করা হয়েছে, তারপরে দেখা গেছে 4 বা 2 নম্বরের কোশ্চেন অন্য একটা চ্যাপ্টার থেকে ঢুকানো হয়েছে, এরকম হয়েছে। যেমন ধরো, তোমার হইতে পারে যে চ্যাপ্টার 1 যেটা আমার ইকোনমিক সিস্টেমের সাথে তোমার জিডিপির কোনো কোশ্চেন বা হচ্ছে ট্রেডের কোনো কোশ্চেন এর মধ্যে থাকতে পারে। মানে একের সাথে 2 বা 3-এর একটু কানেকশন থাকতে পারে, মানে এক থেকে ধরো অ্যাটলিস্ট 8 নম্বরের কোনো কোশ্চেন আছে হয়তো 8 বা 10-এর, এর সাথে ছোট করে ধরো ছোট করে কোনো থিওরিটিক্যাল কোশ্চেন যেটা সেকেন্ড চ্যাপ্টার ট্রেড অথবা তোমার কি বলে জিডিপি, এর মধ্যে থেকে কোনো একটা আসতে পারে। আবার ধরো সেকেন্ড যেটা ট্রেডের ম্যাথ, এই ট্রেডের ম্যাথ আছে, আর ম্যাথের সাথে ধরো জিডিপি একটা অংশ থাকতে পারে, জিডিপির ম্যাথ যেরকম এখানে তোমরা সিটির মধ্যে করছো একসাথে, এরকম হতে পারে যে একসাথে ট্রেড এবং জিডিপির ম্যাথ একটা কোশ্চেনের মধ্যে চলে আসতে পারে।
আবার ধরো তোমার ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্টের প্রশ্ন থাকতে পারে। আবার ধরো লাস্টের যেই এডিএস মডেলে যে একটা কোশ্চেন, এখানে এটার সাথে আনএমপ্লয়মেন্টের কোশ্চেন মিক্স আপ থাকতে পারে। সো মেজরলি মানে আমি যেটা বলবো, পার্ট বি এর জন্য ফোকাস করবা হচ্ছে তোমার ইকোনমিক সিস্টেমস। এখান থেকে মানে বড় একটা প্রশ্ন অলওয়েজই আসে, মানে অ্যাটলিস্ট 8 নম্বরের কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা আছে, আসবেই। হ্যাঁ মানে আসা, মানে যদি মডারেশন উল্টাপাল্টা একেবারে না করে আসার কথা। সেকেন্ড যেটা, এখান থেকে ম্যাথ আসার কথা, জিইবি থেকেও কিছু ম্যাথ আসার কথা। আর লাস্টে যেটা গ্রাফ এডিএস মডেল, এখান থেকে ওই যে গ্রাফের কোশ্চেন আমি যেটা বলছিলাম, যেটা ফাইনালে আসবেই। সো আমরা কোশ্চেন ওখান থেকে করছি, 2টি 4টি করে রাখছি। সো এগুলা মানে মোটামুটি ধরা যায় যে এই ধরনের কোশ্চেন আসবেই, বাকিটা আসলে বলা যায় না। বাকিটা থিওরিটিক্যাল কোশ্চেন এদিক এদিক থেকে বিভিন্ন ধরনের শাফলিং হইতে পারে। ঠিক আছে, এই হইলো তোমার কথা। এখন স্যার, আহ, হ্যাঁ বলো। চ্যাপ্টার 1-এ সার্কুলার মডেল অফ মানি, এটা কি স্যার শুধু আঁকলেই হবে নাকি সাথে ব্যাখ্যা করতে হবে? না, এটা যদি অনেক মানে বড় কোশ্চেন থাকে, মানে ধরো 4-5-এর কোশ্চেন থাকে, সেক্ষেত্রে ব্যাখ্যা আসা আসা দেয়া লাগে। কিন্তু যদি এটা 2-এর কোশ্চেন হয়, 3-এর কোশ্চেন হয়, সেক্ষেত্রে ব্যাখ্যা করার দরকার নাই। গ্রাফিক্যালি সুন্দরভাবে এক্সপ্লেন করে দিতে পারলেই হলো। গ্রাফের মধ্যেই লিখে টিকে মানে কি বলে যে ইন্ডিকেশন দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা হয়ে যায়। সো এভাবে করতে হবে। আর পার্ট এ থেকে স্যার, যেটা পার্ট থেকে যেটা বলবো, পার্ট এরটা বলা আরো কঠিন, কারণ এখানে ম্যাথমেটিক্যাল তো একই ইকুয়েশন দিয়ে বিভিন্ন ধরনের ম্যাথ করা যায়। পার্ট এর জন্য আমি যেটা বলবো, তোমরা গত 3-4টা বা 4-5টা সেমিস্টার যে কোশ্চেন, মানে একদম রিসেন্ট যে 4-5টা সেমিস্টার, এগুলো তোমরা একটু দেখতে পারো। ঠিক আছে, অ্যাটলিস্ট কয়েকটা সেমিস্টারের পার্টের কোশ্চেন যদি তুমি দেখো, তাহলে ওই প্যাটার্নটা তুমি ধরতে পারবা। ঠিক আছে, এখান থেকে তোমার মনোপলির বা হচ্ছে তোমার কম্পিটিটিভ ফার্মের ম্যাথ থাকে, তোমার ডিমান্ড সাপ্লাই থেকে তোমার ম্যাথ থাকে, তারপর তোমার ডিমান্ড সাপ্লাই থিওরি থাকে, তারপর হচ্ছে তোমার কি বলে কনজিউমার সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস, এগুলো থাকে। কস্ট ইকুয়েশনের মধ্যেও কিছু থিওরি আছে, কস্টের সাথে মার্জিনাল কস্টের সম্পর্ক বা লং রান কস্ট, এই ধরনের জিনিস থাকে। হ্যাঁ, তো এগুলা দেখে নিবা। তারপরে অলিগোপলি চ্যাপ্টার থেকেও কোশ্চেন থাকে অলওয়েজ, গেম থিওরি থেকে কোনো একটা কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, যে গেম থিওরি তুমি ন্যাশ ইকুইলিব্রিয়াম প্লাস হচ্ছে একটা গেম ডেভেলপ করা, অথবা তোমার কি বলা যায় যে মনোপলিস্টিক কম্পিটিশনের যে গ্রাফ গুলা, এগুলা ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিও। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি সাজেশন আমার ফাইনালের জন্য। আর এই হচ্ছে কথা। ঠিক আছে, আর কিছু কি বলতে চাও কিনা? আচ্ছা, আর হচ্ছে যে আমি আরেকটা জিনিস থিওরির বলি। জন্য কিভাবে? জিডিপি, আর একটা জিনিস বলে নিই, জিডিপির চ্যাপ্টারে প্লাস হচ্ছে তোমার আনএমপ্লয়মেন্ট ইনফ্লেশনের যে কিছু রিয়েল টাইম গ্রাফ আছে, মানে আমি তোমাদেরকে ওই যে রিয়েলিস্টিক গ্রাফ দিয়ে বুঝাইছিলাম বাংলাদেশের সাথে অন্যান্য দেশের তুলনা বা বিভিন্ন ধরনের তুলনামূলক আলোচনা, এগুলো আপাতত আমরা ফাইনালে কোশ্চেনে করি নাই। সো ওইটা নিয়ে বেশি ঘাবড়ানোর কিছু না, এগুলো আসে না। মানে আপাতত এই বছরের জন্য হয়তো আসবে না, আমরা ওইখান থেকে কোশ্চেন করি না। এবং লাস্টের দিকের কিছু ব্যাখ্যা আছে জিডিপি চ্যাপ্টারে, যেরকম ওই যে তোমার অল্টারনেটিভ মডেলস, এইসব এরকমগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আপাতত ওইখানে আমরা যাইনি। ঠিক আছে, সো মোটামুটি এই, হ্যাঁ এই হচ্ছে আমার আহ, বলার মতো বিষয়। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার পার্ট এর